www.facebook.com/bhutfm.russell। আমার নামের স্পেলিংটি হচ্ছে RUSSELL। আজকে আমরা যে এপিসোডটা করতে যাচ্ছি সেই এপিসোডের শুরুর ঘটনাটাই একটু অন্যরকম, এবং আজকের এপিসোডে ডক্টর আলিফ আছেন, তিনি কিছুক্ষণ পরে জয়েন করবেন, এবং এখন যিনি ঘটনা বলবেন তার ঘটনাটাও ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। সো আজকের এপিসোডটা স্পেশাল হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা যাদের ঘুম পাচ্ছে, ঘুম কাটিয়ে ফেলার ব্যবস্থা করুন। আমরা এখন চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে এবং তার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটা আমরা শুনে আসবো তার মুখ থেকেই। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ফয়সাল, আমি মোহাম্মদপুর এরিয়া থেকে এসেছি। ওকে, সো আপনি আপনার জীবনের যে ঘটনাটা বলবেন, আপনি স্পেসিফিক জায়গাটা তো আমরা শুনবো না, কোথায় ঘটেছে সেটা আপনি বলবেন না, আপনি আগেই বলেছেন। সো আমি শুধু জানতে চাচ্ছি যে ঢাকার মধ্যে কিনা। ঢাকার মধ্যে, ঢাকার মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমরা শুনি আস্তে আস্তে, অনেক বড় ঘটনা তো, ধীরে ধীরে আমরা শুনতে শুরু করি। ঘটনাটা যদি আমি টাইম ফ্রেমে যদি বলতে হয় তাহলে আমি বলবো প্রায় 20 বছরের ঘটনা। এটা 20 বছর ধরে, 20 বছর ধরে ঘটনাটা আজ চলে যাচ্ছে, মানে এখনো থামেনি ঘটনাটা। ওকে, তো ঘটনার শুরুটা হচ্ছে 1996 সালে, যখন আমার আব্বু তার আরো 3 জন বন্ধু মিলে ডিসাইড করে যে ঢাকা শহরের খুব রিনাউন্ড একটা এরিয়া এখন, সেখানে একটা বাসা বানাবে। তো যেই কথা সেই কাজ, তো আব্বু বন্ধুরা মিলে সব ডিসিশন নিয়ে একটা জায়গা পছন্দ করে সেটা কিনলো। তো মজার কথা হচ্ছে, যেই জায়গাটা আমার আব্বুরা কিনেছে সেই জায়গাটা হচ্ছে ঢাকার 3টা এরিয়ার একটা কানেক্টিং পয়েন্ট। তো দেখা যেত যে ওই 3 এরিয়ার মানুষরা ওই রাস্তাটা খুব বেশি ইউজ করতো তাদের বাইপাস হিসেবে চলাচল করার জন্য। তো যখন শুনলো যে এখানে বাসা হবে, তারা প্রত্যেকে মোটামুটি একটু ক্ষুব্ধ হলো যে কেন একটা রাস্তা বন্ধ হয়ে যাবে এটা। কিন্তু ওইটা কিন্তু আসলে একটা রাস্তা নয়, এটা হচ্ছে রাস্তা করে নেওয়া হয়েছিল, মানুষজন ভেঙে রাস্তাটা করে নিয়ে আসছিল। বলে রাখা ভালো, এখানে অনেক ট্রাইবাল পিপল ছিল, অনেক কি বলবো ঠিক আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, মানে বলতে চাচ্ছি না যে কারা থাকতো। তারা অনেক ভায়োলেন্ট একটা রেস আমি বলবো। আচ্ছা, ঠিক আছে। তো তারাই ওইখানে ভেঙে একটা ছোট মোটো রাস্তা করে নিয়েছিল সবাই যাওয়ার জন্য। তো 1996 সাল যখন বাসার কনস্ট্রাকশন কাজ ফাইনালি শুরু হলো, সবকিছু বাধা এড়িয়ে যখন ফাইনালি কাজ শুরু হলো, অনেক কুফরি কালাম করা হয়েছে, অনেক জাদুটনা, অনেক কিছু করা হয়েছে যাতে এই কনস্ট্রাকশনটা থামানো যায়। কিন্তু আলহামদুলিল্লাহ সব আল্লাহর রহমতে সবকিছু উঠছে। কনস্ট্রাকশন 1996 সালে এটা শুরু হলো। তো যখন কনস্ট্রাকশন শুরু হলো, কনস্ট্রাকশনের 1-1.5 মাসের মধ্যেই যখন রাজমিস্ত্রি এবং তারা কনস্ট্রাকশনের বাকি মানুষজন যখন মাটি খুঁড়ছে, একটা অনেক বড় একটা পেট্রা পাওয়া যায়। পেট্রার মধ্যে অনেক স্বর্ণালঙ্কার ছিল। তো সেই স্বর্ণালঙ্কার গুলি আমার আব্বু আর খুব একটা বেশি গ্রাহ্য করেনি, সেগুলোই বলেছে যে ঠিক আছে, যেহেতু তোমরাই খুঁজে পেয়েছো, তোমরাই এটা মানে তোমরা তোমাদের মতো নিয়ে নাও, ভাগাভাগি করে। তো আমার বুক খুব একটা বেশি গ্রাহ্য করেনি। তো পরে এলাকার অন্যান্য মানুষজনের কাছ থেকে খবর নিয়ে মোটামুটি জানা গেল যে এইখানে 2 রকম মতবাদ কাজ করে, বাট এক্স্যাক্টলি এখন পর্যন্ত ট্রেস করা যায়নি। একটা গ্রুপ বলে যে এখানে একটা শ্মশান ঘাট ছিল, কারণ যেহেতু বাক্স পেট্রা পাওয়া গেছে, সাথে অনেক লাশের খুলিও পাওয়া গেছিল। আচ্ছা, অনেক লাশ, মাথা, খুলি, অনেক কিছু পাওয়া গেছিল। তো অনেকে বলে এটা একটা মানে একটা শ্মশান ছিল, এখানে মানুষ পোড়ানো হতো। আবার অনেকে বলে এটা একটা গণকবর ছিল, কারণ যে হাড় গোড় পাওয়া যায়। তো যে আমরা মনে করি সেটা গণকবরই হবে, কারণ স্বর্ণালঙ্কার গুলো মোটামুটি ছিল হচ্ছে অনেক স্বর্ণালঙ্কারও ছিল। স্বর্ণালঙ্কার ছিল পেট্রার মধ্যে ভরা, স্বর্ণালঙ্কার, রূপা ভরা, এবং সবকিছু ছিল হচ্ছে পুরোনো আমলের, এই মডার্ন যুগে নিয়ে আনা। তো আমরা মোটামুটি চিন্তা করেছিলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু এরিয়াটা খুব ভায়োলেন্ট একটা এরিয়া এবং এখানে অনেক বেশি পাওয়া গেছে, তো আমরা মনে করেছিলাম হ্যাঁ এটা আসলে গণকবর হিসেবেই বোধহয় কোনো কারণে মুক্তিযুদ্ধ বা ওই সময় পিরিয়ডে এটা ইউজ করা হতো। আচ্ছা, তুমি আমার কথা দিয়ে আপনারা হিন্ট পেয়ে যাচ্ছেন আমি কোন ভায়োলেন্ট কেসটার কথা বলতে পারছি, মেবি আপনারা অনেকে গেস করতে পারছেন। যাই হোক, তো কথা প্রসঙ্গে আমরা আগিয়ে যাই। তো ফাইনালি সবকিছু হওয়ার পর আমরা ওই এরিয়াতেই থাকতাম। তো এরিয়াতে থাকতে থাকতে আমরা ওই বাসাতে এখন শিফট করিনি। তো আমাদের যে ভাড়াটিয়া ছিল, মানে বাড়িওয়ালা ছিল, আমরা যাদের আন্ডারে ছিলাম, তো তারা খুব প্রবলেম করা শুরু করলো। তো আমার আব্বু বললো যে ঠিক আছে, যেহেতু একই এরিয়াতেই আছি, বাসাটা যেহেতু কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, তো 2 তলায় আমরা থাকবো। তো আমরা 2 তলার ছাদটা হয়ে গেছে, তো ঠিক আছে আমি কোনোভাবে ওয়ালটা তাড়াতাড়ি তুলে আমরা বাসাতেই শিফট করি। তো ঠিক 2000 সালের 5 এপ্রিল আমাদের বাসায় আমরা শিফট করলাম। তো বলে রাখা ভালো যে বাসাটা এখন একটা সোসাইটি, সেই সোসাইটিতে আমরা 3 নাম্বার পরিবার ছিলাম যারা শিফট করেছি। বিশাল বড় একটা সোসাইটি, কম হলো 80টা বাসা, একটা 80টা ফ্ল্যাট, মানে বিল্ডিং এর সোসাইটি। সেখানে আমরা মাত্র 3rd ফ্যামিলি যারা আমরা শিফট করেছি। তো প্রথমেই যেহেতু বলেছিলাম যে খুব একটা ভায়োলেন্ট এরিয়া,
তো আন্ডার কনস্ট্রাকশন থাকার সময় অনেক কিছু হয়েছিল। এর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল 1998 সালে, যেটা পেপারে অনেক বড় করে এসেছিল। সেটা হচ্ছে আমার বাসায় যেই রুমে আমি এখন থাকি সেই রুমে একজনকে আটকে রাখা হয়েছিল। আচ্ছা, এক্সটর্শনের জন্য, মুক্তিপণের জন্য আদায় করার চেয়েছিল, বাট মুক্তিপণ আদায় না করতে পারে ভোরবেলা ফজরের নামাজের পর তাকে জবাই করা হয় ঠিক আমার রুমের ব্যালকনির পিছন দিকে, ইমিডিয়েট Oh my পিছন দিকে God. ঘেঁষে তাকে জবাই করা হয়। তার মাথাটা আমার ঠিক ব্যালকনির পিছনেই রেখে দেওয়া হয় এবং তার বডির 12টা টুকরা খুব একটা ওই এরিয়াতে খুব নাম করা একটা স্কুল আছে, স্কুলের সামনে বডিতে 12টা টুকরা রাখা হয় এবং এইটা পেপারে অনেক বড় করে একটা হেডলাইন আসে। এই কারণে আমার রুমটা আন্ডার কনস্ট্রাকশন, মানে বাসা যখন তৈরি হয়ে যায় ফাইনালি, আমাদের ফ্ল্যাট জাস্ট আমাদের ফ্ল্যাটটা যখন তৈরি হয়ে যায়, তো আমার রুমটা সবসময় বন্ধ রাখা হতো। কারণ এই ঘটনার পর থেকে ওইখানে ছোটখাটো ঘটনা শুরু হলো। আচ্ছা, মানুষজন আওয়াজ শুনতো, মানুষজন চিল্লার আওয়াজ শুনতো, আওয়াজ শুনতে পেতো রাত 2টা-3টার পর থেকে। কখনো রাতে 12টা-1টা এরকম সময় না, সবসময় রাত 2-4 পরে ঘটনাগুলি ঘটতো এবং ঠিক ফজর পর্যন্ত এই চিল্লি ধস্তাধস্তির আওয়াজগুলি হতো, খ্যাচ খ্যাচ খচখচ আওয়াজগুলি হতো। ঠিক ফজরের আজান হতো, সব বন্ধ, সব সাথে সাথে বন্ধ হয়ে যেত। তো আব্বু সবকিছু জানার সত্ত্বেও সাথে সাথে যখন আমরা যেদিন 2000 সালের 5 এপ্রিল যখন বাসায় উঠি, বাসায় ওঠার সাথে সাথে আগে মিলাদ দিল আব্বু, খড় বাঁধাই করার জন্য, মিলাদ দেওয়ার জন্য যা যা করার, কোরআন খতম সবকিছু আমার আব্বু করলো। ওঠার পর যেহেতু ওই রুমে একটা প্রবলেম ছিল, যেহেতু আমার রুমে যেহেতু ঘটনাটা ঘটা রুমের ইমিডিয়েট পিছনে অ্যাডজাসেন্ট বারান্দায়, আমার রুমটা সবসময় বন্ধ রাখা হতো, ভালো কথা। এরপর আমাদের ফ্লোরটা যেহেতু হয়েছে, তো আমার আব্বুর ইমিডিয়েট পাশেই যে ফ্লোরটা, সেটা ছিল আমার আব্বুর এক ফ্রেন্ডের। তো আমার আব্বুর ফ্রেন্ড বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি করে ফেলেছেন আপনার ফ্লোরটা, আমিও আমারটা করি। তো ফার্স্ট ইউনিটটা হয়ে গেছে, সেকেন্ড ইউনিটটা করা শুরু হলো এবং উইদিন আ ইয়ার কমপ্লিট করে ফেললো আমার আব্বুর বন্ধু, কোনো ঝামেলা ছাড়াই। আলহামদুলিল্লাহ সুন্দর মতো হয়ে গেল। কিন্তু উপরে কিন্তু 3 তলার ছাদও এখনো হয়নি, জাস্ট 2 তলার ছাদ দিয়ে আমরা থেমে আছে। তো ফ্ল্যাট দেওয়ার পর প্রতিবেশীদেরকে আনাগোনা করা হলো, প্রতিবেশী আসলো, 2001 সালে প্রতিবেশী আসলো। তো এই প্রতিবেশী হচ্ছে আমাদের এরিয়া বলতে গেলে হচ্ছে, যেহেতু আমরা একদম বললাম না আইসোলেটেড একটা এরিয়াতে ছিলাম, 3 নম্বর পরিবার, আনাগোনা বলতে কারো ছিল না আমাদের। দেখা যেত আমরাও একটু এর দূরে বলে আমাদের আত্মীয় স্বজনরা সহজে এইদিকে আসতে চাইতো না সহজে। তো যেহেতু প্রতিবেশী একটাই মানুষ, তো দেখা গেল যে খুব আতিথেয়তা বেড়ে গেল, খুব বেশি যাতায়াত হলো, তো সবকিছু সুন্দর মতো যাচ্ছে। মিনওয়াইল 2001 সালের লাস্টের দিকে যখন তারা আসে, 2002 সাল গেল, ঠিক মতো 2003 সালের দিক থেকে হঠাৎ করে বাসায় মানে একটা অস্বস্তিকর একটা পরিবেশ ক্রিয়েট হলো। মানে আমি বুঝাতে যাচ্ছি যে মানে বাসায় কোনো স্টেবিলিটি নাই। দেখা যাচ্ছে আব্বু আম্মু একদম চুন থেকে পান খসতে তাদের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, খুব অল্পতে কথা কাটাকাটি, অশান্তি, সোজা বাংলা একদম অশান্তি শুরু। বাসায় কোনো শান্তি নাই, কোনো কিছু, একদম চুপচাপ বাসা। হঠাৎ করে কিছু একটা হলো, দেখা গেল চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। তো প্রথম দিকে জিনিসটা সবারই খারাপ লাগতো, বাট কেউ কিছু বলতে পারতো না। করতে করতে যেতে যেতে, যেহেতু বলে রাখা ভালো যে আমাদের বাসায় কোনো কাজের মেয়ে ছিল না, আমাদের বাসায় যতবারই কাজের মেয়ে রাখা হয়েছিল 3 থেকে 4 বার, প্রত্যেকবারই তারা চলে যেত, তারা কেউ থাকতো না। কেন থাকতো না আমি এটার ঘটনাটা পরে বলছি, আমি আপনাকে ফ্যাক্ট গুলো সব বলে যাই। কাজের ছেলে একটা রাখা হয়েছিল, তো কাজের ছেলে রাখা হয়েছিল, যেহেতু কাজের ছেলে একা থাকতো বাসায়, আমি স্কুলে পড়ি, আমার আপু স্কুলে পড়ে, আমার আব্বু সেই সময় ট্রান্সফার হয়ে যায় ঢাকার বাইরে, তো আমার আম্মু আমাদের দুজনকে নিয়ে বাসাতেই থাকে। তো দুপুরবেলা যেহেতু আমার আম্মু চলে যেত সকালবেলা, একবারে দুপুরবেলা আমাদের স্কুল শেষ করে আসতো, তো আম্মু সেফটির জন্য একটা চাবি আমার প্রতিবেশীকে দিয়ে গেছিল, বলে গেছিল যে যদি আল্লাহ না করে কোনো সমস্যা হয় আপনি একটু তেজি করেন। প্রতিবেশীদের সাথে যেরকম হয়। তো সুন্দর মতো সবকিছু গেল। তো হঠাৎ করে একদিন 2003 সালের ঘটনা, 3 সালের লাস্টের দিকের ঘটনা, তখন আম্মু একদিন বাসায় মানে আসলো আমাদেরকে স্কুল থেকে এনে, দেখে বাসায় তরকারি দেয়া, শাপলার তরকারি দেয়া। তো আম্মু, আমরা কেউ শাপলা খাই, বাট আম্মু জানি যে ওই আমাদের প্রতিবেশী খায়। তো আমার আম্মু ডিরেক্ট জিজ্ঞেস করলো কাজের ছেলেকে যে এটা কে, কোথা থেকে আসলো। বললো যে খালা পাশের বাসা থেকে দিয়ে গেছে। তো আমার আম্মু বললো যে পাশের বাসা থেকে দিয়ে গেছে, তো ওর কি আগেও আসতো? বলছে হ্যাঁ, ওরা প্রায়ই আসে, এরকম প্রায়ই আসে। তো বলছে তুই এটা আমাকে আগে কেন বলিসনি? তো কাজের ছেলে বললো যে তারা বলতে বারণ করেছে। তো বলার সাথে সাথে আম্মু একটু চেতে গেল, তো গিয়ে তাদের থেকে চাবিটা ভদ্রভাবে চাবিটা ছেড়ে নিল এবং জাস্ট চাবিটা নিল না, পুরো বাসার তালাটা পাল্টে ফেললো, যাতে করে তারা কোনোভাবে মানে আসতে যেতে না পারে আর কোনোভাবে। এই ঘটনার ইমিডিয়েট পরে হঠাৎ করে আউট অফ নোওয়্যার আমাদের প্রতিবেশীর অ্যাটিটিউড একটু পাল্টে গেল, তারা একটু অ্যাগ্রেসিভ হওয়া শুরু করলো। কোথায় কোথায় দেখা যেত একটু চিল্লাতো, আমরা যদি কোনো একটা কিছুকে বলতে যেতাম ঠিক মতো উত্তর দিত না, দরজা খুলতো না, বেল দিলে দাঁড়িয়ে থাকতাম, কেউ কিছু বলতো না, একটু অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেল। ঠিক যেতে না যেতে উইদিন আ মান্থ হঠাৎ করে দেখি আমি ড্রয়িং রুমের বারান্দায় একটা তাবিজ ঝুলছে। তো আমি দেখলাম যে তাবিজ তো ঝোলার কথা না, হ্যাঁ বাসা বন্ধ করা হয়েছে, কিন্তু বাসা বন্ধ করার আমাদের রুটটা ছিল এরকম যে প্রত্যেকটা বাসার কোনায় তাবিজ পোতা হবে, একদম পুঁতে দেয়া,
সো এটা একদমই এক্সপোজ হওয়ার অপশনই নেই। এটা একদম একটা তাবিজ ঝুলছে, লিটারালি সুতা দিয়ে বাঁধা, ঠিক মতো বাঁধতেও পারিনি, বোঝা যাচ্ছে যে তাড়াহুড়ায় ছিল। তো আমি আম্মুকে এটা দেখালাম, আম্মু দেখার পর একটু বললো এটা কেন এরকম হবে। তো আমার আম্মু নামাজি, সো দেখে একটু ভয়ই পেলো। তো বললো যে আচ্ছা ঠিক আছে, ধরো না। তো পরের দিন যেহেতু শুক্রবার, আমি বলি আমার একটা হুজুরের কাছে আমার প্রায় 12 বছর পড়েছে কোরআন তেলাওয়াত করতাম ওনার কাছে, উনি আসতো প্রত্যেক শুক্রবার শনিবার করে। তো পরের দিন ছিল শুক্রবার, উনি আসলেন। আচ্ছা, আসার পর উনি সব দেখার পর বললেন যে, তবু আমার আম্মুকে ডিরেক্ট বলে যা ভাবি আপনি এটা ধরেন না, কারণ এটা এক্স্যাক্টলি কি এটা বলা যায় না। তো আপনি কি একটা কাজ করেন, আগামীকালকে শনিবার দিন এই জিনিসটা আপনার আপনার হাজবেন্ডকে বলেন যে উনি যাতে নামাজ পড়ে, যেটা একটা টিস্যু আর কাপড় এনিথিং বাট দিয়ে কাজ করবেন না, ধরে খুলে একটা বড় একটা দস্তরখানা আছে ঢাকা এরিয়াতে, কোন এলাকা আমি নাম না বলি, সেখানে আপনি নিয়ে আসেন। সেখানে বড় একটা হুজুর আছে, উনি দেখলে ডিটেলস বলতে পারবেন। তো ভালো কথা, আমার আম্মু সেটা করলো, আমার আব্বুকে বললো, আমার আব্বু খুলে নামাজ পড়ে ওটা কাপড়তে মুড়ে নিয়ে গেল। তো হুজুরকে নিয়ে যাওয়ার পর হুজুর সামনে দেখার পরে বললেন যে, কোনো কথা বলার আগেই হুজুর ডিরেক্ট বললেন যে আগামীকালকে সপরিবারে আমার এখানে আসবেন। আমার আব্বুকে কিছু বলতেও দেয়নি। তো আমার আব্বু ঠিক আছে কিছু না বলে আমার আব্বু চলে গেল। পরের দিন সপরিবারে আমরা আসলাম, তো হুজুর দেখালো সামনে যে তাবিজটা কাটার পর তাবিজের 3টা জিনিস পাওয়া গেছে। টুকরো ঘোড়ার মাংস, ঘোড়ার কিছু পশম। ঘোড়ার মাংস, ঘোড়ার উইয়ার্ড ব্যাপার। হ্যাঁ, কারণ বলছি আমি তো, আর লাস্ট এলিমেন্টটা ছিল হচ্ছে একটা ছোট্ট কাপড়ের টুকরা। এটা ছিল হচ্ছে আমার আব্বুর লুঙ্গির একটা টুকরা, সেই লুঙ্গিটা হারানো গিয়েছিল। কিন্তু কিভাবে হারানো গিয়েছিল আমরা ভেবেছিলাম কাজে ছিল, বোধহয় ভুলে ফেলে দিয়েছে, না এটা মিসিং ছিল। সো এখন বুঝলাম যেটা কিভাবে হারানো গিয়েছিল। তখন হুজুর এক্সপ্লেন করলো যে আপনাদের উপর জাদুটোনা করা হচ্ছে, কুফরি জাদুটোনা করা হচ্ছে, এবং সেটার কারণে সেটার এলিমেন্ট হিসেবেই ঘোড়ার মাংস চুজ করা হয়েছে। এটা খুব অদ্ভুত। হ্যাঁ, কারণ এটা খুব স্ট্রং একটা জাদু, এটা কোনো রেগুলার না। কারণ রেগুলার জাদু করা হয় মোস্ট অফ দ্য টাইম দেখা যেত ইদার মুরগি ছোটখাটো জিনিস মানে বা অন্য কোনো কিছু। হ্যাঁ, বাট ঘোড়া এটা একদম আনএভেলেবল একটা স্টাফ। প্রথম শুনলাম আসলে। হ্যাঁ, খুব বড় রকমের কিছু করতে গেলে এই জিনিসটা করা হয়। তো আমার আব্বুকে বলে দিল। তো যখন আমরা সপরিবারে গেলাম, সবার সামনে করলো, তো আমার আব্বু একটা ছোট্ট একটা সুতা, লম্বা একটা সুতা, প্রত্যেকের আমার হাইটে করে কাটা হলো। প্রত্যেকে ডিফারেন্ট হাইট কাটা হলো। আমার আম্মু, আব্বু, আপু 4 জনের হাইট কাটা হলো। কেটে আমার হুজুর কি করলেন, সুতাগুলি তার হাতের 4টা আঙুলে পেঁচিয়ে দোয়া পড়ে ফু দিলেন। দেওয়ার পর আবার সুতাগুলি মাপলেন। সেকেন্ড টাইম মাপছেন। সেকেন্ড টাইম মাপার টাইমে দেখলো যে আমার আর আমার আপুর সুতার ডিফারেন্স খুব একটা বেশি না, হাইয়েস্ট হাফ থেকে 1 ইঞ্চির মতো ছোট হয়েছে। আমার আম্মুর মোটামুটি 4 থেকে 5 ইঞ্চি ছোট হয়েছে, কিন্তু আমার আব্বুর আইরনিক্যালি অলমোস্ট হাফ, সুতা তার বডি হাইটে হাফ হয়ে গেছে। তখন আমার হুজুর এক্সপ্লেন করলেন যে টার্গেট করা হয়েছে আপনার আব্বুকে, আপনার বাবাকে তার টার্গেট করা হয়েছে, তার উপর মেইন জাদু করা হচ্ছে, এজন্যই তারই একটা কাপড়ের অংশ ব্যবহার করা হয়েছে, এবং তাকে টার্গেট করে পুরো পরিবারকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। তো বিরাট প্ল্যান। তো আমরা তো মোটামুটি বললাম যে এটা অনেক বড় একটা মাস্টার প্ল্যান, যেটা অনেক টাইম নিয়ে তারা করেছে। তো এটা করার পর যেহেতু যে আমার আব্বুর ফ্রেন্ড, আমার আব্বুর ফ্রেন্ডের সাথে আব্বু কথা বলে, যেহেতু তার ভাড়াটিয়া আমাদের প্রতিবেশী, তাকে সব ডিটেলস বললাম। তো আমার আব্বু ফ্রেন্ডরা মিলে তো বললো যে ঠিক আছে, কিন্তু এখনো কোনো একদম সলিড প্রুফ নাই যে তোমাদের নেইবারই এটা করছে। আমরা বুঝতে পারছি, কারণ আমাদের হুজুর হিন্ট দিয়ে দিয়েছিল যে খুবই কাছের মানুষ, ওইখানে আমাদের কোনো আত্মীয় স্বজন থাকে না। কাছের মানুষ বলতে শুধুমাত্র তারাই আমাদের বাসায় রেগুলার যাতায়াত করে, আর কেউ রেগুলার যাতায়াত করে না। তো আমাদের মাথায় ক্লিক করতে এটা একদমই সময় লাগে না, যেটা তারাই করছে। এবং মিন ওয়াইল বলে রাখা বলে আত্মীয়তার মাধ্যমে অনেক কিছু আসে না, ভেতরে খুব আস্তে আস্তে করে বের হয়ে আসে। এই সুবাদে আমরা কিছু কিছু জেনেছিলাম যে তারা এরকম কুফরি কালামের মধ্যে তারা দেখেছে। তারা ইভেন আমাদেরকে বলেও দিয়েছে 2-1টা মেথড, যে আপনি চাইলে কোরআনের সূরাকে কিভাবে কি করলে সেটা দিয়ে আপনি জাদুটোনা করতে পারেন, সেটা আমাদেরকে বলেও স্যার। তারা নিজের ভয়ঙ্কর মানুষ, হ্যাঁ তার ভয়ঙ্কর মানুষ। তো সবকিছু হওয়ার পর যখন সময়ের সাথে সব যাচ্ছে, তো উইদিন 6 মান্থস কিছু সমস্যা হওয়ার কারণে তারা আমাদের বাসাটা ছাড়তে ফাইনাল, আলহামদুলিল্লাহ তারা ছেড়ে চলে যায়। কিন্তু ঘটনা এখানেই শেষ না, এটা গেল আরেকটা ঘটনা। 2005-6 সালের ঘটনায় আসি। 2006 সালে আমাদের বাসায় তখন ধীরে ধীরে সোসাইটিটা ডেভেলপ হওয়া শুরু করেছে। ইমিডিয়েট আমার বাসার সামনে একটা বাসা হয়, সেটা আমাদের বাসার সোসাইটির একটা রুলস হচ্ছে 6 তলার উপরে কোনো বাসা উঠতে পারবে না। আচ্ছা, ওই বাসাটা এক্সেপশন হয়, সেই বাসাটা হয় 9 তলা। তো ঠিক আছে, 9 তলা হয়, আমরা কেউ বলি না, কিছু বলার এখানে থাকেও না, তারা করেছে এটা তারাই করেছে, তারা রুলস ব্রেক করেছে। তো সেই বাসার 6 তলায় একটা মেয়ে, সে ইউনিভার্সিটি পড়ে হবে তখন, সে প্রায় বারান্দায় হাঁটাহাঁটি করতো। আচ্ছা, তো সে সবসময় শাড়ি পরেই হাঁটাহাঁটি করতো, এবং কোথাও যখন যেত, ইউনিভার্সিটিতেও যখন আমরা খেয়াল করতাম, শাড়ি পরেই সবসময় যেত। তো সেখান থেকে একদিন হঠাৎ করে 2006 সালে আউট অফ নোহোয়্যার রাত
2টার দিকে খুব সজোরে একটা চিৎকার দিয়ে দেখি ঠিক আমাদের বাসার সামনে সে সুইসাইড করেছে, তার বাসার ছাদ থেকে লাফ দিয়ে ঠিক আমাদের বাসার সামনে সুইসাইড করেছে। 2006 সালের এটা ঘটনা। এই 2006 সালে এই ঘটনা যাওয়ার পরে মিনওয়াইল এখন সবগুলো আমি আপনাকে কানেক্ট করি। যেই গলা কাটাটা 2002 সালের ঘটনা, গলা কাটা লাশটা, যেই গলা কাটা বডিটা একটা স্কুলের সামনে এবং লাশটা আমার বাসার পিছনে, সেই শ্যাডোটা, গলা কাটা একটা শ্যাডো আমার এখনো 20 বছর হয়ে যাচ্ছে, আজও সেটা এক্সিস্ট করছে। আমার রুমের পর্দাটা খুব পাতলা, কারণ আমার রুমে যাতে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আসে, তো আব্বু 3 দিকে জানলা করেছে, একদিকে ওয়াল 3 দিকে জানলা। যেই জানলাটা আমার বারান্দার সাথে কানেক্টেড, সেই জানলার পর্দাটা এতটাই পাতলা যে অপর প্রান্তে কেউ কিছু আসে কিনা মোটামুটি সোসাইটির দূর থেকে বোঝা যায় যে কেউ আছে কি নাই। কোনো গাড়ি ঢুকলে বোঝা যাচ্ছে যে একটা গাড়ি আসছে। যখনই কোনো গাড়ি আসে, যখনই লাইটটা পড়ে আমার বারান্দার জানালায়, একটা ছায়া গলা কাটা খারাপ, কোনো মুভমেন্ট না, 24 আপনি নিজের চোখে দেখা। ইভেন আমি বলবো আমি কয়েকদিন আগেও যখন আমি আমার পর্দাটা একটু সরে গেছিল, আমি ছায়াটা দেখতে পেরেছি। আপনি জানেন যে পর্দার ওই পাশে কেউ আছে এবং ছায়াটা দেখতে পাবেন। এবং ওইটা থেকে বাঁচার জন্য পরে আমার রুমে যখন আমি ফাইনালি 6-7 বছর পরে শিফট হওয়ার পরে আমার রুমের পর্দাটা পাতলা ছিল, চেঞ্জ করে মোটা পর্দা থেকে বানিয়েছি। এত মোটা পর্দা যে কোনো আলো বাতাসই আর ঢোকে না, কিন্তু তারপরও রুমের ফ্যান চলতে থাকলে পর্দা একটু সরে যায় না, যখনই সরে যায় দেখা যাচ্ছে যে একটা শ্যাডো দাঁড়িয়ে গেছে। বারান্দা খুলি, কেউ নাই, বারান্দাটা লাগাই, রুমে এসে কেবল বিছানাটায় বসি, শ্যাডোটার সাথে চলে আসে। আজও যায় নাম্বার 1 শ্যাডো। সেকেন্ড শ্যাডো আমার বারান্দার যেই রাস্তাটা, অ্যাডজাস্টেন্ট রাস্তাটার মাথায় বাসাটা আমাদের ঠিক কোনায়, সেইখানে একটা মোটা ছায়া, অনেক অস্বাভাবিক বড় একটা ছায়া। এটা কোনো মানুষের ছায়া হতে পারে না। যেমন স্বাস্থ্য মোটা তেমন উঁচু একটা কোনায় দাঁড়িয়ে থাকে। কাজের ছেলেটা প্রথম দিকে ভয় পেত, কিন্তু আমাদের কিছু বলে। একদিন সাহস করে আমাদেরকে বলে যে খালা, আমি এরকম একটা জিনিস দেখি। আমরা তো সেটা জানি, কারণ যেহেতু আমাদের বাসায় কোনো কাজের মেয়ে ছিল না, থাকতে পারতো না, তারা তো বলে গেছে, তো আমরা তো মোটামুটি সেটা বুঝতাম। কিন্তু কাজের ছেলে সাহস করে অনেকদিন পরে বলবো। আমরা মোটামুটি শক্তি ছিলাম যে কাজের ছেলে কিছু দেখছে না, দেখার তো কথা, ও সবাই দেখছে, ও কেন দেখছে না? ও দেখছিল, বাট ও কিছু বলে নাই। ও এসে পরে বলেছে খালা আমি দেখি, কিন্তু একটা মজার কথা, ছায়াটা না ছায়ার মতো থাকে, দাঁড়িয়ে থাকে। এই যে কেউ আসে না, বারান্দার লাইনও ক্রস করে না, বারান্দার ওই পারেও যায় না, বারান্দার এই কোনাটায় দাঁড়িয়ে থাকে। আমি যখনই কাছাকাছি যাই, ড্রয়িং রুমের অনেক বড় ড্রয়িং রুম, অর্ধেক ক্রস করার পরও তারা থাকে, বাট অর্ধেক ক্রস করে যখন আমি সামনে চলে যাই, ছায়াটা ভ্যানিশ হয়ে যায়, থাকে না। কিন্তু আমি যখন এসে শুই, দেখছি নাই, কিছুক্ষণ পর হঠাৎ করে কোথা থেকে যাচ্ছে সেই ছায়াটা আবার চলে আসে। এবং ঠিক সবগুলো ঘটনা ঘটে রাত 2টার পর থেকে ফজর পর্যন্ত। এই সময়টায় যা ঘটার ঘটনা ঘটে, এরপর কিচ্ছু হয় না, নাথিং, সবকিছু নর্মাল। ফজর আজানটা দেওয়ার সাথে সাথে সবকিছু ক্লিয়ার। আমি বিড়াল পুষি, গত 6-7 বছর ধরে আমি বিড়াল পুষি। তো এখানে বলে রাখা একটা কথা ভালো, হ্যাঁ, যে আমার বাসায় হুটহাট করে জিনিসপাতি পড়ার খুব আওয়াজ হয়। তো প্রথম দিকে আমার মনে হয়েছিল বিড়াল পোষার পর থেকে যে এরা হতে পারে বিড়ালের কাজ, কিন্তু আমার আম্মু বা আমার আপু বা আমি যেই হই না কেন, সবসময় রাতে বিড়ালদেরকে বের করে দিই, বাসায় রাখি না। কারণ দেখা যায় যে বাসায় থাকলে মানে টয়লেট করে কোনো না কোনো একটা মেস করে রাখে, আমরা সবসময় রাতে বের করে দিই। কিন্তু ঠিকই বের করে দেওয়ার পর কিচেনের দরজাটা লাগিয়ে দিই, তারপর কিচেনের ভিতরে দেখা যায় ময়লার বালতি একদম ছড়ানো ছিটানো, 2 নাম্বার 3 নাম্বার শেলফের যে বয়াম থাকে, মশলা পাতি লবণ সব মাটিতে পড়ে থাকে। এটা রেগুলার ঘটনা, একদম রেগুলার ঘটনা, এটার কোনো এক্সপ্লেনেশন নেই। আমরা জানি, কিন্তু আমরা বললাম না প্রায় 20 বছর ধরে আমরা এই বাসায়, আমরা আছি 16 বছর ধরে এই বাসায়, 16 বছর হয়ে গেছে, 16.5 বছর। এই এতদিন থাকতে থাকতে আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে যে এখন আর জিনিসটা আমাদের কাছে লাগে না, গায়ে হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। কিন্তু মজার কথা, আমাদের কাছে কোনো আত্মীয় স্বজন থাকে না, মানে তারাও এই জিনিসটা এক্সপেরিয়েন্স করতে, সবাই এক্সপেরিয়েন্স করেছে, কেউ রাতে স্টে করতে থাকে না। যারাই আসে, আসবো মাগরিব এসা পর্যন্ত থাকবো, এসা পর আমরা চলে যাবো। আমাদের যে সোসাইটিটা, আমরা সোসাইটি হচ্ছে একদম সবার কর্নারের বাসা। রাস্তাটা মোটামুটি 200 মিটার রাস্তা হবে, অনেক বড় একটা রাস্তা। তো রাস্তার একটা মজার বিষয় হচ্ছে, ঠিক যখন রাত 2টা থেকে 2:30টার পরে আপনি গাড়ি নিয়ে যদি বের হন, গাড়িতে যারা থাকবে, বলে রাখা হলো যদি গাড়িতে কেউ যদি থাকে, তারা যখন সোসাইটির গেটটা পার হবে, 10 থেকে 15টা কুকুর ঘেউ ঘেউ করতে করতে পুরো গাড়িটাকে ঘেরাও করে রাখবে। গাড়ি যাবে, গাড়ির সাথে কুকুরও যাবে। ঠিক আপনি গেটটা পার হবেন, কুকুরগুলি স্টপ, ওই গেটের বাইরে কেউ যাবে না। কিন্তু আপনি দেখছেন, গার্ডকে জিজ্ঞেস করেন কই কিসের কুকুর,
আমরা তো এখানে গেট লাগিয়ে রাখছি, এই গেট দিয়ে তো কোনো কুকুর কি কোনো ইঁদুরও তো ঢুকতে পারবে না, কেমনি কুকুর আসবে? কেউ বলতে পারে না এটা এক্সপ্লেনেশন কি। এবং এটা শুধু আমরা না, এটা সোসাইটির অনেকেই জিনিসটা এক্সপিরিয়েন্স করে, বাট কেউ বলতে চায় না সহজে। কারণ দেখা যায় যে বললে মানুষগুলো এত পাগল, কি বলে কি না বলে কি সম্ভব। বাট আমরা যেহেতু অনেক কিছু দেখে এসেছি, আমরা বুঝি যে হ্যাঁ জিনিসটা আসলে কত ক্রেডিবল। কুকুরগুলি কোত্থেকে আসে, সারাদিন কোথায় থাকে, কোনো এক্সিস্টেন্স নাই, রাত হলে করে এটা। আচ্ছা, এইখানে আমার খুব জানতে ইচ্ছা করছে, এই জন্য যেহেতু আপনি বলছেন এভাবে, আপনাদের এই ঘটনাগুলো কি কোনো স্পেসিফিক টাইমে ঘটে? মানে মানে এই এতটা ঘড়িতে এতটা বাজার পরে বা এরকম? ঠিক রাত 2টার পরে শুরু হয় এবং ফজর পর্যন্ত এক্সিস্ট করে। সবচেয়ে সমস্যা হয় কারণ শীতকালে ফজরটাও দেরি হয়, ঘটনাগুলোর লেন্থ গুলো অনেক বেশি হয়। এবং ওই সময় মানে পারতপক্ষে আপনারা কেউ ঘুম থেকে ওঠেন না? আমার আম্মু তো ঘুম থেকে একদমই ওঠে না, রুম থেকে তো বের হওয়া দূরের কথা। আমি যেই রুমে ঘুমাই, আমি তো জানি কি হয়েছে, তারপরও আমি দেখা যায় যে আমি একটু রাত জেগে গেম খেলি। তো এখন এটা মোটামুটি 2-3 বছর হয়ে যাচ্ছে, দেখা যায় আমি ফজর পর্যন্ত জেগে থাকি, আমার ঘুম আসে। তারপরে লাস্ট 6 থেকে 7 বছর ধরে একটা সেট অফ ড্রিম নাইটমেয়ার থেকে, পার্টিকুলার 7 থেকে 8টা নাইটমেয়ার, কি স্বপ্ন, কি নাইটমেয়ার, কোনো চেঞ্জ নাই। কি দুঃস্বপ্নটা বলেন তো একটু? একটা দুঃস্বপ্ন এরকম যে এটা সবচেয়ে রিসেন্ট ঘটনা, মানে রিসেন্ট বলতে মানে এই ঘটনাগুলি কিরকম, আমি যখন 7 থেকে 8 বছর আগে ছোট ছিলাম, আমি স্বপ্নে দেখছি যে আমি ছোট আছি। 7 থেকে 8 বছর পরে 2016 সালে এখন আমি যেরকম স্বপ্নে দেখছি আমি এরকম হচ্ছে। স্বপ্নের মধ্যে আমি বড় হচ্ছে, বা স্বপ্নের বাউন্ডারিটা আমার বড় হচ্ছে। হ্যাঁ, এরকম অনেকেই যেরকম বলে যে প্যারালাল ওয়ার্ল্ড এর কথা, বা আমার আরেকটা কপি হয়তো কোনো এক জায়গায় আছে, অন্য কোনো একটা ডাইমেনশন হয়তো এক্সিস্ট করে। মেবি মানে হয়তো আপনি এদিকে যেরকম বাড়ছেন ওইদিকেও বাড়ছে। তো এইসব স্বপ্ন গেল। তো রিসেন্টলি একটা ঘটনা, আমার বাসার একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমার বাসাটা আজও 20 বছরের বেশি হয়ে যাচ্ছে, বাসাটা আজও আন্ডার কনস্ট্রাকশন। 4টা বন্ধু মিলে বাসাটা বানাচ্ছে, বাসাটা কোনোভাবেই কেউ শেষ করতে পারছে না। দেখা যায় যে একটা বন্ধু, 3 বন্ধু রাজি বাসাটা তুলবো, এখন একটা বন্ধু বললো না, কোনো না কোনো কারণ হচ্ছে। 4 বন্ধুই রাজি, পরের দিন সকালবেলা গিয়ে সিমেন্ট কিনতে যাবে, হঠাৎ করে দেখা একটা বন্ধুর কোনো একটা ক্রাইসিস দেখা গেল, টাকা দিতে পারবো না, সমস্যা হয়ে গেল, বাড়িটা ছেড়ে গেল। 20-25 বছর রানি বাসাটা আজ তৈরি হয়নি। 4 তলা পর্যন্ত কোনোভাবে করা হয়েছে, 5 তলার খন্ড করা হয়েছে, আরেকটা খন্ড পুরা ফাঁকা, 6 তলা পুরোটা আন্ডার এক ছাদ, 7 তলা হয়েছে কিছু না, পুরোটা ফাঁকা, 6 তলায় ছাদ, 7 তলায় ছাদ। তো মজার কথা হচ্ছে পুরো সোসাইটিটা ওপেন, সো অনেক আলো বাতাস ভরা। সন্ধ্যার সময় যদি আপনি যে কোনো বাসার ছাদে যান, সে আপনার গা জুড়ে আসবে। কিন্তু আমার বাসার ছাদ এমন একটা গুমট যেখানে বাতাসের কিচ্ছু নেই। এই অদ্ভুত ব্যাপারটা কেন? আশেপাশে কোনো বাড়িঘর আছে এরকম কি? না, পুরা ওপেন। আমার বাসার ছাদটা মানে 2টা ভাগ, একটা ভাগ হচ্ছে একটু আলো বাতাস আসে, মানে একটু আলো বাতাস বলতে আলো আসে, যেখানে আমার 9 তলার যে ইমিডিয়েট 9 তলা তাদের লাইট গুলো রিফ্লেক্ট হয় ছাদে। আরেকটা পোর্শন পুরো অন্ধকার। মজার কথা হচ্ছে যেই 6 তলায় যে শাড়ি পরা মেয়েটা সুইসাইড করেছিল, ঠিক অন্ধকার পোর্শনটায় প্রায় গেলে মানুষ ফিল করে যে শাড়ির একটা আঁচল মনে উড়ে গেল। মানুষ হয় না, বুঝে না, মানে সেন্স করতে পারে অনেক কিছু মানুষ। আমরা বুঝতে পারি যে কিছু না আছে, বাট কিছু দেখতে পাচ্ছি না, বাট অনেকে আছে এই জিনিসটা গ্লিমসটা পায়। তো এই ঘটনাগুলো আমাদের বাসায় কন্টিনিউ হচ্ছে, অনেক জোর করা হয়েছে, অনেক দোয়া বলেছে, কোন ধরনের কোনো বেনিফিট হয় না। সর্বোচ্চ বেনিফিট আমাদেরকে এতটুকু দিতে পেরেছে যে আমাদের বাসাটার ভিতরটা ওকে, বাট ভিতর বলতে ভিতর আমাদের বাসায় একটা কোন রকম ওই বাসায় আছে, ওই বললাম না, শুয়ে যাওয়ার জন্য না আমরা থাকতে পারি, কিন্তু আমাদের যে ভাড়াটিয়ারা তারা দেখা যায় 1 বছর 2 বছরের মধ্যেই র্যান্ডম চেঞ্জের উপর থাকে, এবং 4 বন্ধুর একমাত্র আমরাই থাকি, বাকি 3 বন্ধুরা কেউ থাকে না। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবারও পরে যদি পারি তাহলে আপনার কাছে আবারও আসবো। তো আপনি আসতে চাচ্ছিলেন না শুনেছি আমরা, তো ডক্টর আলিফ সঙ্গে করে নিয়ে আসছেন, এবং আমি বলবো যে আপনাদেরও চারপাশে যারা এরকম ধরনের চমৎকার ঘটনা বলতে পারেন বা ঘটনা যাদের কাছে আছে, তাদেরকে একটু ইন্সপায়ার করবেন, তারা আসেন এখানে, এবং তাদেরকে একটু মানে মাঝে মাঝে একটু মানে শুধু ইন্সপায়ার না, একটু মাঝে মাঝে পুশ করবেন যাতে এখানে আসে।
কারণ এরকম ঘটনা আমরা শুনতে চাই। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সিফাত আমাদের সাথে আছেন, সাজিন আমাদেরকে লিখছেন লাভ ভূত এফএম, ফার্স্ট স্টোরি ওয়াজ অসম। আমাদেরকে জান্নাতুল রোশনি লিখেছেন যে আমি তো শুনছি ভালো লাগছে। সাইফুল শোভা মালিহা হলি ক্রিসেন্ট থেকে আমাদের SMS করেছেন, স্কুল বনশ্রী ভূত এফএম মিস করব ভাবতেই পারি না। হিমেল চৌধুরী গাজীপুর থেকে আমাদের সাথে আছেন, তিনি এবং তার ছেলে পনপন, তারা দুজন শুনছেন, লিসনিং টু মি রাইট নাও। এবং হিমেল চৌধুরী আমাদের লিখেছেন এসএমএসটা। আর আমাদেরকে কাইয়ুম হাসান লিখেছেন যে ঘটনাগুলি আসলেই কেমন যেন একটু মানে তার কাছে একটু মনে হচ্ছে যে ভালো লাগেনি আর কি, সেটা তিনি বলেছেন। তার ভাষাটা আমি আর ইউজ করলাম না। সো এটা আপনার মতামত, আপনি যদি এটা লিখে যদি হ্যাপি থাকতে পারেন, ফাইন, we have no problem. খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন যে তারা ঢাকা আসছেন, অন দ্য ওয়ে টু ঢাকা। আচ্ছা, ওকে। এবং তিনি বলছেন যে আচ্ছা তারা মনে হয় তারা ফ্রম ঢাকা টু খুলনা তারা এখন আছেন, সুতরাং ঢাকা থেকে ফিরে যাচ্ছেন। আল্লাহ, আপনারা ঢাকা আসছেন জানতেও পারলাম না, তাহলে আপনাদেরকে ইনভাইট করা যেত। এবং বলছেন যে এনজয়িং ভূত এফএম। পিউল রহমান আমাদের লিখেছেন বাগেরহাট থেকে, ইয়েস অসম বাট লং স্টোরির প্রেফারেন্স অনেক বেশি কিন্তু। সো আমি দেখি যে অনেকেই চান যে আমরা যেন লং স্টোরি শোনাই। তো আপনার যদি কোনো প্রবলেম না থাকে সেটা আমাকে জানাতে পারেন অবশ্যই। মেমন সিং থেকে জান্নাত আমাদের লিখেছেন ভয় লাগছে খুব। সাগর আমাদেরকে SMS করেছেন বরগুনা থেকে, লঞ্চে আছি আর ভূত এফএম শুনছি। আমাদেরকে জেভিয়ার SMS করেছেন, তিনি বলছেন যে দুইটা স্টোরি, মানে তিনি বেশ অনেকগুলো বলেছেন, তিনি বলছেন দুইটা স্টোরি খুব স্কেরি ছিল। SH আবর আমাদের হাজারিবাগ থেকে লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা ভালো ছিল। আতিক আমাদের সাথে আছেন, রকি আছেন আমাদের সাথে রয়েছেন, দেখতে পাচ্ছি নামটা পরে লিখেছেন সুতরাং পড়তে পারলাম না। সানা আমাদের সাথে লিখেছেন আছেন আমাদের সাথে, তানজিম আমাদের সাথে আছেন সিলেট থেকে, হাসনাত খান আমাদের সাথে আছেন সিলেট থেকে, মানিক আমাদের সাথে রয়েছেন সিলেট থেকে, আমার সাথে রয়েছেন রিফাত এবং তিনি লিখছেন ভয় লাগছে। জিলানি আমাদের সাথে রয়েছেন চমক এবং আজাদ। এছাড়া আমাদের সাথে রাফি আহমেদ ঝিনাইদহ থেকে রয়েছেন, বরিশাল থেকে আমাদের সাথে রয়েছেন পার্থ। তো যাই হোক, আমরা আবারও ফিরে আসবো আপনাদের ফেসবুকে যে সমস্ত লিখছেন সেগুলো নিয়ে। ফেসবুকে যারা আমাদেরকে ইনবক্স করতে চান বা যারা দেশের বাইরে থেকে আমাদের কাছে মেসেজ পাঠাতে চান, তাদের জন্য একটু ওপেন করে দিলাম। আপনারা জানাতে পারেন যে কে কোথা থেকে শুনছেন এবং এখন দেশের মধ্যে যারা ইনবক্স করছেন বা যারা লিখছেন আমাদেরকে, তারা একটু থেমে যান এবং একটু চান্স দিবেন যারা দেশের বাইরে থেকে আছেন। মানে একসাথে অনেকগুলো আসলে তখন দেখা যায় যে অনেক কিছু মিস হয়ে যায়। সো আমি এই জন্যই বলছি যে যারা দেশের ভেতর থেকে পাঠাচ্ছেন তারা একটু অফ করুন, কারণ কিছুক্ষণ আমরা শুধুমাত্র দেশের বাইরে যারা আছেন তাদের SMS নেব। আমরা চলে যাচ্ছি এখন একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি। Welcome back. You're listening to Radio Food 88.0 FM, and the night comes alive with Gramophone Bhoot FM. ভাই এবং আজকের অতিথি এবং এই মুহূর্তে যিনি ঘটনা বলবেন তিনি হচ্ছেন ডক্টর আলিফ, যিনি আমাদের প্রথম যিনি ঘটনা বললেন তাকে নিয়ে এসেছেন অনেকটা জোর করেই। এবং কেন নিয়ে এসেছেন সেটাও একটা কারণ আছে, কারণ তার বাসায় গিয়ে আলিফেরও কিছু এক্সপিরিয়েন্স হয়েছিল, সেগুলো আমরা কথা প্রসঙ্গে হয়তো শুনবো। তো আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে। আলিফ, ওয়েলকাম ব্যাক। আশা করছি অনেক ভালো আছেন এবং কি অবস্থা এখন, কেমন আছেন? সুস্থ আছি আলহামদুলিল্লাহ। ওকে, তো ফয়সালকে তো নিয়ে আসছিলাম রাসেল ভাই আপনার কাছে। আমি লাস্ট 1 মাস ধরে খুব জোর করছিলাম ওকে আসার জন্য, আসলে সময়ও হয়ে উঠছিল না। আপনাকে তো বলেছিলাম যে আমি একজনকে নিয়ে আসবো, গতকালকে আমি আপনাকে ফোন করেছিলাম, রাসেল ভাই আপনি একজনকে নিয়ে এসেছেন। হ্যাঁ, এবং অনেকদিন ধরে কথা চলছিল এরকম। এবং ও বলছিল যে আমি যাবো না, আমি বলতে পারবো না স্টোরি, আপনি আমারটা বলে দেন। আমি বললাম যে না, তোরটা তুই বলবি, তুই এসে বলবি আমার সাথে। কারণ ভাই লাস্ট উইকে আমি আমার ওয়াইফ, আমার ফ্রেন্ডরা মিলে আমরা সবাই গেমার, তো গেমার ওয়াইফরা ছিল আর
ওর বাসাটা আমরা সিলেক্ট করি, অ্যাজ ইট ইজ আন্ডার কনস্ট্রাকশন। ওর বাসাটা সিলেক্ট করে বারবিকিউ করবো। আল্লাহ তালাই কেন জানি আমার বাসার ছাদে প্ল্যান করবো। আমার বাসার ছাদে কিন্তু আলাদা বারবিকিউ করার প্লেস আছে। তা আমি বললাম যে আমার ছাদে হলুদ হবে, ওই দিনই হলুদ, শুক্রবারে ছাদে হলুদ হবে, তোর বাসার ছাদে করবো। ঠিক আছে, দুপুরবেলা চলে গেলাম ম্যারিনেট করতে ওর বাসায়, সব জিনিসপত্র নিয়ে ম্যারিনেট করতে চলে গেলাম। তো ম্যারিনেট করার পরে ভাইয়া মানে যখনই মানে ওর রুমে আমি সবার আগে আমাকে বলে যে আলী ভাই আপনি একটু ঠান্ডা হন আমার রুমে। তো ওর রুমে ঢোকার পর আসলে আমি 5 মিনিটও বসতে পারি নাই। অথচ কোনো বাসায় গেলে আমি খুব আরাম করে খাটের উপর বসে আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপর সব কাজ করি, কিছু করলে করি আর কি। কিন্তু ওর বাসায় ওর রুমে 5 মিনিটও বসতে পারি। কি প্রবলেম হচ্ছিল? রাসেল ভাই আমার রুমটা প্রচন্ড গরম লাগছে। ঢোকার পরেই আমি দেখি যে আমার সারাটা শরীর গরম হয়ে যাচ্ছে, ফ্যান বা এসি কিছু ছিল? সবকিছুই ছিল, কিন্তু আমার শরীরটা গরম হয়ে যাচ্ছে। এমন গরম মনে হচ্ছে আমি আগুনের উপরে দাঁড়িয়ে আছি, এত গরম। তো আমি সরে ড্রয়িং রুমে মানে ডাইনিং স্পেসে এসে ম্যারিনেট করবো, সবকিছু রেডি করলাম। রেডি করার সময় আমার শরীর থেকে এক পাশ ও পাশ মনে থেকে গরম একটা জিনিস যাওয়া আসা করছে। যাই হোক, এটা আমি এতটা খেয়াল করি নাই। কিন্তু ওকেও আমি বলি নাই যে তোর রুমটা আমার খারাপ লাগছে, কারণ একটা নতুন মানুষ একটা বাসায় গেছি, বললে কি এরা কি মনে করে। আমি তোর কাছে এসব ঘটনা জানতামও না যে ওর রুমে নাকি জবাই করা হয়েছে। ভয়ঙ্কর ব্যাপার। তো আমাকে ও বললো যে আলিফ ভাই চলেন ছাদটা দেখে আসি, 7তলা তো, কিন্তু লিফট নেই ভাইয়া। আমাকে আগেই বলছিল যে লিফট নেই ভাইয়া, আমি কিন্তু লিফট নেই। সেজন্য আমরা পার্টি আগে রেডি করেছিলাম, যে ওর ছাদে বারবিকিউ করবো, আলাদা করে পার্টি রেডি করছি, কারণ বারবার নিচে ওঠানামা করা যাবে না। ওইখানে মানে খুব কম বাসায় আমি আমি সবসময় বাইরে থেকে দেখেছি, যেখানে এমনি অফারে শুনেছি মানে খুব কম বাসায় আন্ডার কনস্ট্রাকশন আছে, মানে সবকিছু তো ওই বাসায় ওই এলাকাতে কোনো এমন বাসা নাই যেটা আন্ডার মানে ওই গেটের ভিতরে সব কনস্ট্রাকশন। এই বাসাটা আন্ডার কনস্ট্রাকশন, এবং ও যেরকম বলছে ঠিক সেরকম বিড়ালগুলো বাসায় ঢুকতে পারে না, ও আন্ডার আনলেস ও বিড়ালগুলোকে ঢুকতে দেয়। এক্স্যাক্টলি। তো আমি বাসার ছাদে যাচ্ছি, তো 5তলার এক পোর্শনে আমাকে ও নিয়ে গেল 5তলার খালির জায়গাটাতে, বলে আলিফ ভাইয়া এই চুলার মধ্যে আমরা আগুন ধরাবো, এইগুলি ছাদে যাবে, আপনি দেখেন ঠিক আছে কিনা। আমি বললাম এভরিথিং ইজ ওকে। আমরা নিচে নেমে আসি সন্ধ্যার দিকে। আমাদের আস্তে আস্তে আসলে আমার পেশেন্ট ছিল, আস্তে আস্তে দেরি করি, 8টা সাড়ে 8টা বেজে যায়। 9টার দিকে প্রোগ্রাম শুরু হয়। তো ম্যারিনেট সব বের করে উপরে ছাদে নিয়ে যে ভাজা শুরু করি, তাও গল্প করতে করতে কোন সময় 12:30 বেজে যায় আমরা জানিও না। তো সবকিছু শেষ করে 12:30 সব দিকে 12:30 বেজে গেছে, আমাকে ধানমন্ডি আসতে হবে। আর ও বলেছে ঈদের দিন, আমি ওকে ফোন দিই যে তোর বাসায় আসতেছে, বলে আলিফ ভাই কয়টা বাজে, 11:15, বলে ভাই আলিফ ভাই আসেন না। মুখের উপরে একটা মানুষ আমার মানা করে দিল, যাবোই না তোর বাসায়। পরে আমাকে বলছে ভাইয়া পরে বলবো আমি কেন আপনাকে আসতে মানা করছি, আপনি এখন আমার বাসায় আসেন না ঈদের দিন, এটা কোরবানি রে, কোরবানি দেবে। তো আমরা 12:30 দিকে নিচে নামছি রাসেল ভাই, আমি এটা ফিল করবো কখনো বুঝি নাই। 5তলা ক্রস করতে আমার ওয়াইফের হাত ধরে আমি পিছন দিকটা, এখনো আমি আমার ওয়াইফকে বলি না বিষয়টা, পিছন দিকটায় আমার মনে হলো আমার পিছনে কেউ আছে, পিছনে কেউ হেঁটে আসছে, কিন্তু আমি জানি আমি সবার লাস্ট পার্সন ছিলাম। আমার ওয়াইফ আমার সামনে এবং আমি সবার লাস্টে। আমি পিছন দিকটা তাকিয়ে দেখি যে একটা অন্ধকারের মধ্যে আগুন জ্বলছে। ওই জায়গায় কেউ থাকে না, ওই জায়গাটা আমাকে আগে দুপুরবেলা ঢুকিয়েছিল, ওই জিনিসপত্রগুলো ওখানে রাখা ছিল, ওই জায়গায় কেউ থাকে না। আমি দেখছি আগুন জ্বলছে। তো আগুনটা যেটা জ্বলছিল এটাকে নর্মাল আগুন না, যে আমরা ছাদের উপর বারবিকিউ করলাম রাসেল ভাই, কয়লার আগুন জ্বলছে। আউট অফ নোয়ার এখান থেকে কয়লার আগুন কে জ্বালাবে, রাত্রে 1:15 বাজছে তখন। এক দৌড়ে নিচে নেমে যাই, আমি ওর বাসায় ঢোকার কোনো রিস্ক নেই। আমি নিচে একদম নিচে নেমে যাই। আমি বললাম যে ভাই তো 2টা পায়ে ধরি আমাকে গাড়ি যেত বাসায়, আমার এই রোডটা বের করে দেয়, আমি কোন রকম মোহাম্মদপুরটা ক্রস করে আমি বাঁচি যাও। তো আমাকে বলে যে না ভাই আপনাকে আমি বাসা পর্যন্ত নামাই দিব, যেহেতু ভাবি আছে সাথে। গাড়িতে উঠছি, গাড়িতে ওঠার পর থেকে ভাইয়া 15-16টা কুকুর আমার গাড়ির পেছনে কেউ যে কথা বললো সেই একই ব্যাপার, কেউ করতে করতে আমাকে গেট পর্যন্ত আগিয়ে দিল সি অফ করার জন্য। আমি বের হয়ে গেলাম, কুকুরগুলোও দেখলাম না। বলে যে ভাই আপনি দারুণগুলোকে জিজ্ঞেস করেন পরের দিন এসে। আমি ঠিকই পরের দিন যখন দারুণগুলোকে জিজ্ঞেস করলাম, দারুণগুলো কোথায়, কেন তো কোনো কুকুরই নেই। তারপরে ব্যাপারগুলো সব মানে কি বলবো যে রেগুলারই ঘটছে একদম। তো আমরা ডক্টর আলিফের কাছে আমরা তার ঘটনায় যাব, তবে তার আগে আমরা একটা ছোট বিরতি আমাদের নিতে হবে, যেহেতু সময় বলছে, কারণ লম্বা ঘটনা, একই ঘটনা ঘটবে। তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের কাছে। আমার কাছে একজন খুব ছোট্ট একটা ঘটনা আমাদের কাছে পাঠিয়েছেন, একজন রাশা আমাদেরকে লিখেছেন যে মোহাম্মদপুর থেকে, যে স্টুডিওতে আসতে পারবো না। হ্যালো রাসেল ভাই, হ্যালো রাসেল আঙ্কুল, আমি রাশা, আমার এজ 11, আমি ভূত এফএম এর অনেক বড় একজন ফ্যান, এবং আমি আমার নিজের জীবনের একটি আসল স্টোরি শেয়ার করতে চাই, ভালো লাগলে পড়ে শোনাবেন। অনেক ছোট রাশা, এবং রাশা তার জীবনে একটা ঘটনা লিখছেন এইভাবে। আমার বয়স যখন 9 তখন আমার নানা মারা যান।
ওকে, এবং সেদিন রাত 4টায় আমার নানা মারা যান, এবং এবং আমি, আমার ফ্যামিলি, আমরা সবাই অ্যাম্বুলেন্সে নানাকে নিয়ে বাসায় যাচ্ছি। চোখে পানি সবার। আমি হঠাৎ দেখি জানালা দিয়ে একটা গাড়ি, এবং গাড়িটা দেখে মনে হলো যে আমার মামার, এবং গাড়ির ভেতরে আমার মামা, ভাই, মামি, কাজিন এবং আরো একটা বাচ্চা। আমি যখন অ্যাম্বুলেন্সের ভেতরে তাকাই দেখি ওরা সবাই অ্যাম্বুলেন্সের ঘটনাটা খুব ওরা সবাই অ্যাম্বুলেন্সে। ঘটনাটা খুবই অদ্ভুত, কিন্তু তার 2 বছর পর সেই বাচ্চাটা হয়ে ওঠে আমার মামার ছোট মেয়ে। আমার মনের ভুল এটা ছিল না। আমি এবং যদি থাকে তাহলে আমি কিভাবে ওই বাচ্চাটাকে দেখলাম যে 2 বছর পর আমার মামার মেয়ে হয়ে উঠল। আমি কি ভবিষ্যৎ দেখতে পারি? এটি আমার কাছে একটি সারা জীবনের প্রশ্ন। ভালো লাগলে পড়ে শোনাবেন। এই ছোট্ট একটা ব্যাপার ছিল, এবং এইটা খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে, যদিও ঘটনাটা তেমন ভয়ের কিছু না। বাট আপনি চিন্তা করতে পারছেন যে আপনার ফ্যামিলির কোনো মেম্বার, এরকম হয় না, যদি অনেক সময় আমরা দেখি সায়েন্স ফিকশন, তো আমরা পড়ি, অনেক সময় আমরা বিভিন্ন ধরনের সায়েন্টিস্টদের কথাও শুনি, অনেক সময় আমরা অনেকের কথাও শুনি এরকম যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এটা যদি একটা রেখার মতন হয়, তাহলে আপনি ঠিক ধীরে ধীরে লম্বা একটা ট্রেনের মতো যদি ধরি আমরা, বা লম্বা একটা রেখার মতো যদি ধরি যে লম্বা একটা জায়গা, এবং আপনি ধীরে 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 ভবিষ্যতের দিকে যাচ্ছেন, রাইট? ধীরে ধীরে ভবিষ্যতের দিকে যাচ্ছেন। তাহলে ওটা যদি লম্বা রেখা হয়, ঠিক একইভাবে চান্স রয়েছে যে আপনি ভবিষ্যৎ থেকে, আস্তে আস্তে বর্তমান থেকে আপনি অতীতের দিকেও আসতে পারবেন, রাইট? কিন্তু স্টিভেন হকিন্স, আমি যতদূর জানি, আমি যদি ভুল না করে থাকি, এটা পুরোপুরি উড়িয়ে দিয়েছিলেন এটা। তিনি বলেছেন যে না, তাহলে ভবিষ্যৎ থেকে মানুষজন আমাদের এখানে চলে আসে। তো সেটা আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম এরকম, যে ভবিষ্যৎ থেকে মানুষজন আসা তো সম্ভব না। কিন্তু আপনি যেটা বলছেন সেটা তো মনে হচ্ছে যে ঠিক ওই মোমেন্টের জন্য, ওই সময়টার জন্য হয়তো আপনার সেই কাজিনটা ভবিষ্যৎ থেকে বর্তমানে চলে এসেছিলেন। এটা কি সম্ভব? আই ডোন্ট নো। সেই জন্যই বললাম যে একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, এবং খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। এটা কিন্তু অনেক ডিবেট আছেই। সো আপনিও ভাবুন, এবং আমাকে ইমেইল করে জানাতে পারেন, SMS করে জানাতে পারেন, এনিথিং ইউ ওয়ান্ট। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে নিতে হচ্ছে কারণ এরপরে একটা বড় ঘটনা শুনবো, সেই জন্যই। সো আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইউর ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Book FM tonight comes alive with Grammy. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তির পয়েন্ট FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। আর আমি রাস্তায় আছি সাথে, এবং শীত একটু একটু করে আসছে, কিন্তু না খুব ভোরবেলায় বা রাতের বেলায় বেরোলে বোঝা যায়, যদি দিনের বেলায় একেবারেই টের পাওয়া যায় না। আমি তো বিভিন্ন অফিসের কাজেই অলমোস্ট বাংলাদেশের অলমোস্ট সব জায়গা ঘুরে ফেললাম এই লাস্ট মান্থে। তো আমার কাছে মনে হয়েছে যে ঢাকার ওয়েদার আসলে অনেক কমফোর্টেবল। আমাদের সারা দেশ ঘুরে মনে হচ্ছে ঢাকার ওয়েদার অনেক কমফোর্টেবল। সো আই লাভ ঢাকা। আমার মনে হচ্ছে আপনারাও সেটাই বলবেন। তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আবার আলিফের ঘটনায় চলে যাবো, এবং তার ঘটনাটা শুনবো। এবং আলিফ, শুনি আমরা ঘটনা। চিটাগাং এর একটি ঘটনা শেয়ার করবো আজকে, যেটি আপনাকে বলছিলাম, প্রথম যেটি ঘটনা বলেছিলাম আর কি, শর্টকাটলি বলেছি সেটা বলছি না। তো প্রথম যেটি ঘটনা সেটি চিটাগাং এর একটি খুব ইম্পর্টেন্ট, আমি ওটাই শুনতে চাই। ভয়ঙ্কর ঘটনা। ওইটা অ্যাকচুয়ালি চিটাগাং এর অনেক নাম করা জায়গা, সবাই চিনে ফেলবে দেখে আমি জায়গাটার নাম বলছি না। জায়গাটা যে বাসাটার কথা ঘটনা বলবো সেটা একটু হিলি এরিয়াতে ঘটনাটা ঘটে। তো আমি মারুফ ভাই নামে একজন লোকের কথা বলছি। তো ওনার পুরো ফ্যামিলি ঢাকায় থাকতেন আগে, ওনাদের বিজনেসটা ঢাকা এবং চিটাগাং জুড়ে ছিল। তো ঢাকায় ওনার পড়াশোনা শেষ করে যখন চিটাগাং ইউনিভার্সিটিতে চান্স পান, ওনাদের গ্রামের বাড়ি যাবার পটিয়া। তো ওনারা যখন চিটাগাং শহরে চলে যায়, তো ঢাকা থেকে মোটামুটি সবকিছু গুটিয়ে তারা চিটাগাং এর শিফট করে, কারণ ওনার বাবা ওনাকে একা চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ার কোনো ধরনের পারমিশন দেন নাই আর কি। তো ওনারা পুরো ফুল ফ্যামিলি ঢাকা থেকে চিটাগাং চলে যায়, কারণ তাদের ব্যাকগ্রাউন্ড চিটাগাং আর কি।
তো সেই যাদের যে নিজেদের বাড়ি তারা অনেক আগে বাড়িটি বানায় আর কি। বাড়ি বানানোর পরে আসলে রাসেল ভাই পুরো বাড়িতে চাদর দিয়ে থাকা, মানে বোঝা যায় ভিতরে সবকিছু চাদর দিয়ে থেকেছিল, মানে কাউ ভাড়াটি কাউকে ওনারা থাকতে দেন নাই, নিজেদের মতোই বাড়িটা সাজান। তো যে বাড়িটার ঘটনা বলছি সেটা একটা মানে হিলি এরিয়ার মধ্যে, তো ওটা লাস্ট মাথায় বাসাটা, এবং বাসাটার সামনে একটা গেট লাগানো, এবং গেটের নিচ দিয়ে আবার অনেক বাড়ি ঘর আছে আর কি। তো 2001-2 এর ঘটনা, বেশি দিন আগের না, 12-14 বছর আগের ঘটনা। তো ওনারা যখন চিটং ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর ওখানে চলে যান, তো উনি সপরিবারে বাসায় থাকতেন। তো ওনার কোনো ভাই বোন ছিল না, তো সময় কাটানোর জন্য কম্পিউটারটাকে বেশি প্রেফার করতো উনি। তো বাসাটা দোতলা, এবং ওনাদের বাসায় কাজের মানুষ ছিল 3 জন, একটা ছেলে ছিল, ওই ছেলের মা আর একটি মেয়ে থাকতো আর কি। ওরা 3 জন এই বাসাতে থাকতো। তো বাসার স্ট্রাকচারটা এরকম, দোতলায় একটা ছোট লিভিং রুম আছে, এবং ওনার বাবা মা থাকতো, আর উনি একটা রুমে থাকতেন। আর নিচতলাটা হচ্ছে যে ডাইনিং স্পেস আছে, ওখানে ড্রয়িং রুম আছে, বাইরের লোকজন আসলে ওখানে বসতো, আত্মীয় স্বজন আসলে বসতো এখানে। আর নিচতলা বলে রাখি, নিচতলার যে পুরা ওখানে যে সুইচ টুইচ যেসব লাইটের, ওইটা আবার বাসার ডুপ্লেক্স, তো সিঁড়ির পেছনে ছিল। আচ্ছা, তো ঘটনার দিন চলে যাই। ঘটনার দিন রাসেল ভাই উনি আসলে মুভি দেখার অভ্যাস, আসলে ভাই বোন নাই তো সময় কাটায় এরকম ভাবে মুভি দেখে, সে ভিসিআর এর জমানা থেকে। আচ্ছা, তো মুভি দেখছিলেন, তখন রাত 2:30 কি 2টা কি 2:30 বাজে। এমন সময় তার পানি পিপাসা লাগে, তো দোতলা লাইট জ্বালিয়ে, তো আপনি যে বাসায় থাকেন রাসেল ভাই, সেই বাসায় আপনি মোটামুটি সবকিছু অন্ধকারে চলতে পারবেন, মোটামুটি আপনি পারবেন, সবাই পারবে। আমি জানেন জানে সবাই যে এই জায়গায় এই পজিশনে এইসব জিনিস রাখা আছে। তো দোতলা লাইট জ্বালানো ড্রয়িং রুমে, তো ওই লাইটটা আমার নিচতলা পর্যন্ত যায়, তো সেই জন্য নিচতলা লাইট জ্বালানোর জন্য বদার করে নেই উনি। তো উনি পানি খেতে যান, তো পানি খাওয়ার জন্য ফ্রিজটা খুলেন। তো ফ্রিজটা খোলার পরে একটা গোল জিনিসের পিছনে মানে ভালো করে শুনেন কিন্তু সবাই, চুল আছে। তো চুলটা ধরে উনি কি মনে করে চুলটা ধরে টান দেন, এবং দেখেন একটা মাথা, মানে মুখ বোঝা যায় না, এই পাশে উল্টা হয়েছিল, তো উল্টা হয়ে থাকার কারণে ঘোরার পর দেখে একটা মাথা, এবং ভেতর মানে ওই গলা থেকে রক্ত পড়ছে। উনি ফ্রিজটা খুব সজোরে লাগিয়ে উপরে চলে যান, তোর মাকে ডাক দেন, এবং মা বাবা সবাইকে, মানে কাজের মেয়েতে পর্যন্ত সবাইকে উঠিয়ে ওই ফ্রিজটা আবারও খোলানোর পর ফ্রিজে যেরকম ছিল সেরকম অবস্থায় আছে, সব কিছুই নেই। আচ্ছা, সবকিছুই নর্মাল। তো রাসেল ভাই সে তার মধ্যে কোনো ব্যাড হ্যাবিটস নাই, কিছুই নাই, তার এরকম হ্যালুসিনেশন আসার কোনো চান্স নাই। তবে সে 2টা-3টা পর্যন্ত জাগতো, একদম যে একটু অনেক রাত পর্যন্ত জাগতো সেটাও না, সে মাঝে মাঝে কিছু মুভি দেখার জন্য 2টা-3টা পর্যন্ত জাগ। তো সে এরকম অবস্থা, তো বাবা মাকে সে মানে বলে জিনিসটা আমি এরকম মাথা দেখেছি, বাবা মা কিছু জিনিস সাপোর্ট দেন, আবার কিছু জিনিস সাপোর্ট দেন না। তো সে মাকে কনভিন্স করে ফ্রিজটি বেঁচে মানে বিক্রি করে ফেলে, ওকে এই ফ্রিজটা রাখবো না। তো একটা ডিপ ফ্রিজই ছিল বাসায়, প্রায় 1 মাস পর্যন্ত আসলে কোনো সমস্যা হয় নাই। পানি টানি ডিপ ফ্রিজে রেখে বরফ করে রাখতো, পরে যখন খাওয়ার সময় লাগতো তখন এটাকে অনেক আগে নামিয়ে রাখতো, নর্মাল অবস্থা হওয়ার পর, নর্মাল কন্ডিশন আসার পর পানিটা খেতো। এবার 1 মাস এই কষ্টটা করার পরে হঠাৎ করে রাসেল ভাই আপনি এরকম, আপনার সাথে যদি ঘটতো যে আপনাকে কেউ ডাকতেছে, আপনার মা ডাকতেছে, আপনি নিশ্চয়ই যাবেন। ডেফিনেটলি, প্রথমে তিনি মানে 1-1.5 মাস পর বাবা ডাকলো, তো কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে সে গান শুনছিল। তখন নতুন নতুন MP3 প্লেয়ার আসে, তো গান শুনতে শুনতে এক পর্যায়ে বলে কি বাবা ডাকতেছে নাকি, হঠাৎ করে দেখলো যে না, চিল্লানোর মানে চিৎকারের সাউন্ডটা মার গলার। তো মা ডাকছে, ঘড়ি দিকে তাকে রাতে 1টা, কোনো সমস্যা হলো নাকি, দরজা খুলে সে নিচে গেল, আওয়াজ আসতেছে নিচ থেকে, নিচে দেখে লাইটের সব জ্বালানো, নিচে যেয়ে দেখে মা এই তোর জন্য নতুন ফ্রিজ নিয়ে আসছে। মা নিয়ে আসছেন ফ্রিজ রাতে 1টা। আচ্ছা, দেখ না ফ্রিজটা খুলে দেখ, ফ্রিজের অবস্থা কি দেখ একটু। মা তুমি রাত্রে 1টার দিকে আমাকে ফ্রিজ দেখতে রাখছেন, কালকে সকালবেলা তো আমি দেখতে পারতাম, বলে দেখ না ফ্রিজটা দেখ। সে ফ্রিজটা খুলতেই হুড়মুড় করে 8-10টা মাথা পড়ে গেল তার শরীরের উপরে, পড়ে যাওয়ার পর ওই শরীর সহ তিনি অজ্ঞান, আর তার কিছু মনে নাই। তো পরের দিন সকালবেলা তিনি মাকে জিনিসটা বললো, কোথার থেকে ফ্রিজ কই, দেখ ফ্রিজ তো আমি কিনি নাই। আমি তোর বাবা চিন্তা করলাম ফ্রিজ কিনবো, প্রশ্নই আসে না, ফ্রিজ কিনি নাই, ফ্রিজ কই পেলি। রাইট। এরপরে অনেক ডাক্তার, অনেক কবিরাজ বলতে কি ওখানকার এক হুজুরকে উনি দেখিয়েছিলেন। হুজুর বলে যে না, এটার সলিউশন আমি দিতে পারবো না, এটা আপনি আমার সাথে একজন বড় হুজুরের কাছে চলেন। ওই হুজুরও ওনাকে সলিউশন দিতে পারেন না, আরেকজনের কাছে যান। তো উনি বলেন যে আপনাদের বাসায় যে কোরআন শরীফটা রাখা আছে, সেই কোরআন শরীফ অনেকদিন ধরে পড়া হয় না, কষ্ট করে কোরআন শরীফটা একটু রেগুলারলি পড়বেন, ধুল জমে আছে। আপনি কেমন বুঝলেন, যান আপনি দেখেন আসলেই কোরআন শরীফটা রাখা ছিল এবং অনেকদিন ধরে কোরআন শরীফটা পড়া হচ্ছিল না।
তো বাসায় নামাজ পড়ার লোক আছে, কিন্তু রাসেল ভাই কোরআন শরীফ পড়ার হয়তো কারো সময় হচ্ছিল না। তো কোরআন শরীফ পড়বেন একটু রেগুলারলি, আর অবশ্যই নামাজটাকে মিস দিবেন না, নামাজ পড়বেন সবসময় নামাজ পড়বেন, হুজুর এটা বলে দেন। তো সেটাই পারা বলে যে ওই নামাজ পড়ার সময় অবশ্যই ভালো করে ওযু করে নামাজ পড়বেন এবং কোনো ধরনের খামখেয়ালি করবেন না, ফজরের নামাজটা রেগুলার পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, এটা বলার পর নিয়ে চলে আসে। তো এর থেকে মাস তিনেক পর কোনো সমস্যা হচ্ছিল না, এবং মাঝে মধ্যে তার কাছে কিছু মনে হতো যে আমাকে কেউ রাখছে, কিন্তু সে জিনিসটা পাত্তা দিত না, কারণ তার আগে একবার দুইবার ঘটনাটা ঘটে যায় এরকম। এবং সে ডিসিশন প্রায় মোটামুটি মা বাবার সাথে নিয়েই ফেলে যে আসলে সে আর বাসায় থাকবে না, সে চিটাগং ইউনিভার্সিটিতে পড়তে চলে যাবে, মানে চিটাগং ইউনিভার্সিটির যে হোস্টেল আছে সেখানে চলে যাবে, সেখানে থাকবে না। মোটামুটি ডিসিশনের মানে অলমোস্ট নিয়ে ফেলেছে যে বাসায় থাকবো না আমি আর। তো বাবা মা বলে যে না, এখন যেহেতু সমস্যা হচ্ছে না, তুমি থাকো, সমস্যা কি, আমাদের সাথে থাকো, কারণ বাবা মা তো একমাত্র ছেলে, আমার কোনো ভাই বোন নাই। হঠাৎ করে ওই ঘটনার প্রায় 1-2 মাস পর হঠাৎ করে তার রাতের বেলা এরকম সে ওয়াশরুমের জন্য ওঠে, তার 1:30 কি 2টা বাজে। যেমন তার মোস্ট ঘটনাগুলাই রাত্রে 12টার পর, সব ঘটনা যেগুলি ঘটেছে। উনি বাথরুমের জন্য উঠে বাথরুমটার দরজা খুলতেই উনি দেখেন যে একটি মাথাটা নাই, আসলে মাথাটা কোথায় উনি জানেন না, পেন্ডুলামের মতো বডিটা ঝুলছে ঠিক বাথরুমটার মাঝখানে, উপরের সিলিং এ মাথাটা দেখা যাচ্ছে, মাথা নাই, মাথা পেন্ডুলামের মতো, কিন্তু মাথাটা কোথায় লেগে আছে এটাও তো একটা কোশ্চেনের বিষয়। উনি এটা দেখে তো এক দৌড় বাসায় সবাইকে আবার একসাথে, কিন্তু একই সাথে আরেকটা চিৎকার শোনা গেল নিচ থেকে। রাত 10টায় ওই যে ছেলেটার কথা বলেছিলাম, বুয়ার ছেলেছে, ও কিন্তু সবার সাথে ওই বুয়ার, ওর বাচ্চা ছেলে তো 9-10 বছর, মার সাথেই ঘুমায়, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাত 10টার দিকে মার সাথে ঘুমাইছে, কিন্তু রাত্রেবেলা 1টার পরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, দারোয়ানদেরকে ডাকলো, বলছে না তো এখানে কোনো এরকম কিছু বেরোতে দেখে নাই। তো বলে যে খোঁজাখুঁজি করলো, কারণ বাসায় একটা মেয়ে তো রেসপন্সিবিলিটি, আপনি অবশ্যই জিনিসটাকে নর্মালি নিবেন না। পুলিশকে ডাকলো, পুলিশকে থানায় জিডি করলো, এবং আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলো, ছেলেটাকে পাওয়া গেল না দিন রাতে। তো ওর মার অবস্থা স্বাভাবিক খুবই খারাপ। পরের দিন সকালবেলা ঠিক ফজরের পর, আপনার মানে ফজর হবার মানে আস্তে আস্তে আলো আসছে এমন অবস্থায়, আপনার বাসির ঠিক পিছনে যে নারিকেল গাছটা ছিল ওইখানে ঝুলন্ত অবস্থায় ঠিক একইভাবে ওই ছেলেটার লাশটা পাওয়া যায়। আচ্ছা, সেখানে মাথা সহ ছেলেটাকে পাওয়া যায়, মানে গাছের মধ্যে ঝুলছে। এই দেখার পরে যখন ইন্টার কানেক্ট করলো ছেলেটা, আমি রাত্রে আমি কি দেখছি না, আমি বুঝতেছিলাম না, মাথা তো দেখা যাচ্ছিল না, ঝুলতেছিল একটা বডি, এবং বডির মধ্যে কোনো কাপড় চোপড় ছিল না। ঠিক ওই একইভাবে আপনার নারিকেল গাছের মধ্যে একটা বডি ঝুলছিল। এরপর তো আর কোনো ধরনের বাকি নাই, রাসেল ভাই কোনো ধরনের সংকোচ নাই, বাসা ছাড়তেই হবে। এবং ফয়সালের সাথে আবার কিভাবে জানি কানেক্টেড হয়ে গেল, ওর আত্মীয় স্বজন সব ওই এলাকার লোকজন। তো ওনারা বাসাটা ছেড়ে দেন এবং অন্য বাসায় ভাড়া নিয়ে থাকেন, ওটা কিন্তু ওদের নিজেদের জায়গা। এখনো পর্যন্ত রাসেল ভাই বিক্রি করার চেষ্টা করছে, কিন্তু কেউ জায়গাটা হয়তো দমাদামি হচ্ছে, পছন্দ হচ্ছে, লাস্ট মোমেন্টে আর কেউ জায়গাটা নিচ্ছে না, কেউ কিনছে না, লাস্ট মোমেন্ট পর্যন্ত সবাই ব্যাক আউট করছে। তো এখনো পর্যন্ত আনসোল্ড জায়গাটা রাসেল ভাই, ওই বিল্ডিংটা কোনো ধরনের কোনো মানে অগ্রগতি নাই, ওই 2জন দারোয়ানি থাকে আর কেউ থাকে না ওই বিল্ডিং এ। এবং দারোয়ানির মধ্যে চেঞ্জ হয়েছে, কিন্তু কোনো ধরনের ভাড়াটিয়া বা কাউকে ভাড়াও দিতে পারছে না, সেলও করতে পারছে না। আর শেষ করি না এখনো। তো যেটা আপনার কনক্লুশনটা এরকম যে ওই বিল্ডিংটা যখন তৈরি করে, বিল্ডিংটা যখন চারিপাশে বাঁধে তৈরি করার সময়, যেটা হয়তো 1998-9 এর দিকে, ওই বিল্ডিংটা তৈরি করার পরে আপনি যখন হুজুরকে আপনার এই ঘটনার পরে তো ওনার বাবা জানতে চাচ্ছেন কেন আমি বাসা থাকতে পারলাম না, কেন এই ঝামেলাগুলো হচ্ছিল। উনি হুজুর বললেন যে ওই বাসাটা যখন বাধাই করে আর কি ইসলামিক হয়েছে, তো আসরের নামাজের পরে সবাইকে মসজিদ থেকে নিয়ে এসে দোয়া করে জিনিসটাকে মিলাদ করে ফার্স্ট ঢালাইটা দেয় আর কি, এরকম কিছু একটা। তো সবাই উনি বললো যে এইখানে ওই দিন 3600 জিন আটকা পড়ে যায় বাছাই করার সময়, ওনারা রিলিজ হতে পারে 3600 জিন একটা বিল্ডিং এ ওই জায়গাতে। তো তাদের এইসব হটস্পট মুভমেন্টের কারণে এইসব জিনিসগুলো ওরা প্রায় লক্ষ্য এক্সপেরিয়েন্স করছে, এখনো কেউ থাকতে পারে না। এবং ফয়সালের সাথে ওই জিনিসটা কারণ ওর খালারা ওই এলাকার ওই জায়গাটা, ওই বিল্ডিংটা এখন আনসোল্ড। ওকে, এটা ছিল স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখি যে আমাদের SMS অনেকক্ষণ ধরে পড়া হয় নাই, ঐশী আমাদের SMS করছেন তেজগাঁও থেকে। আচ্ছা, আপনারা একটা জিনিস আমি একটু জিজ্ঞেস করি যে আপনারা এই যে আমরা বার্থডেতে একটা স্পেশাল ভূত FM করলাম, সেটা কি সবাই শুনেছেন না অনেকেই মিস করেছেন? আমাকে একটু জানান তো, কারণ আমি ঠিক বুঝতে পারছি না। অনেকেই আমাদের SMS আমাকে রেগুলার ইমেইল করছেন এবং বলছেন যে ওই দিনের এপিসোডটি নাকি শোনেন, ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারছি না। একটু কাইন্ডলি আমাদের SMS করে জানাবেন। ডালিম আমাদের SMS করছেন হাজারীবাগ থেকে, আকিল আমাদের SMS করেছেন
লিখেছেন এবং তিনি বলছেন সবসময় রেকর্ড করে শুনি, খুব খারাপ কথা, রেকর্ড করে শুনলে আপনি মজা পাবেন না এবং আপনি তো এখন তো মানে যে কোনো সময় আপনি মানে আমাদের অ্যাপ দিয়েও পৃথিবীর যে কোনো জায়গা থেকে শুনতে পারেন। পৃথিবীর বাইরে অবশ্য আমার যাওয়া হয় নাই, সুতরাং ওখান থেকে শোনা যায় কিনা আই ডোন্ট নো। আমাদেরকে এমডি তারিকুল লিখেছেন যে আই এম ব্যাক আফটার 1 মান্থ এবং আমাদেরকে নূর মোহাম্মদ যশোর থেকে লিখেছেন সেকেন্ড স্টোরিটা দারুণ হয়েছে। এই তো এই লাস্ট উইকে মানে এই তো এই কয়েক 2-3 দিন আগে কিন্তু আমি আপনাদের এলাকা থেকে ঘুরে আসলাম যশোর। সাগর আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে বাবু যশোর থেকে নাইস স্টোরি। অলিভ আমাদের এসএমএস করেছেন এবং আমি দেখতে পাচ্ছি SH ডালিম হাজারিবাগ থেকে আমাদের এসএমএস করেছেন। আহাদ আমাদের এসএমএস করেছেন ময়মনসিংহ থেকে, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি পাপড়ি ভূতের গলি থেকে এবং তিনি বলছেন ফার্স্ট স্টোরির এলাকাটা তিনি গেস করতে পারছেন, বাট গোল্ডের যে কথাটা সেটা তিনি বুঝতে পারেননি। আর সেগুলো কোথায় জানাবেন কি, মানে গোল্ড গুলো কোথায় আই ডোন্ট নো, আমরা যদি জানতে পারি ওর কাছে উনি এখনো আছেন আমরা জেনে নেব। তাহলে হিমেল আমাদের এসএমএস করেছেন আমাদেরকে অনেক খুলনা থেকে 4 বছরের এবং আজ প্রথম তিনি এসএমএস করেছেন। নেক্সট ফ্রাইডে তার MBBS অ্যাডমিশন এবং দোয়া করতে বলেছেন, দোয়া করি আপনাকে। এবং আমাদেরকে অভি এসএমএস করেছেন আমাদেরকে রাকিব, এছাড়া বুলবুল নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন আমাদেরকে আদনান সিলেট থেকে এবং আলিফ ভাইয়ের স্টোরিগুলো সবসময় বেস্ট হয় সেটা তিনি জানিয়েছেন। তন্ময় রাজেন্দ্রপুর থেকে আমাদের একজন জোস স্টোরি। এছাড়াও আমি একটা খবর আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে নেক্সট ফ্রাইডে আমরা একটা স্পেশাল এপিসোড করতে চাই শুধুমাত্র আপনাদের পাঠানো যে সমস্ত ঘটনাগুলো রয়েছে সেই ঘটনা গুলোর অডিও ক্লিপ দিয়ে। সো আপনারা বেশি বেশি করে অডিও ক্লিপ পাঠান আমাদেরকে এবং অবশ্যই কোয়ালিটি ভালো হতে হবে এবং আপনি একদম মানে নিজে আগে মানে এইটুকু জিনিস আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি নিজের কাছে আপনি নিশ্চিত হতেই হবে আপনাকে যে আপনি খুব চমৎকার বলতে পারেন বা আপনার লেখার চাইতে আপনি বললে জিনিসটা অনেক ভালো শোনায়, তাহলে দেখবেন যে সিলেক্টেড হয়ে গেছেন আপনি। আমাদেরকে দেখতে পাচ্ছি ফয়সাল শেখ লিখেছেন ফেসবুকে রিয়াদ সৌদি আরবিয়া থেকে এবং আমাদের সাথে আছেন তিনি। আলিফ ভাইয়ের স্টোরিটা অসম লিখেছেন আমাদেরকে। তাশিক আহমেদ ফেসবুকে লিখেছেন। মোহাম্মদ আশরাফুল আলম আমাদেরকে লিখেছেন আমার একটি স্টোরি আছে ভাই, চাইলে আমি পাঠাবো, আপনি পাঠাতে পারেন, আপনাকে কেউ নিষেধ করেনি। ফয়সাল শেখ আমাদের এসএমএস করেছেন। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে মোফাজ্জল হোসেন মিনহা আমাদেরকে এসএমএস করেছেন এবং অনেক অনেক ভয় লাগছে তা সেটা জানিয়েছেন। SPZ মনির খান আমাদের এসএমএস করেছেন ফেসবুকে লিখেছেন। ফয়সাল শেখ আমাদের সাথে রয়েছেন হায়দার খন্দকার সহ আরো অনেকে। এছাড়া আমাদের যে রেডিও ফুর্তির পেজটা রয়েছে সেই রেডিও ফুর্তির পেজেও আমরা দেখতে পাচ্ছি যে শাহওয়াজ হোসেন আমাদের এখানে লিখছেন দেখতে পাচ্ছি মায়াবী আখতার জুলিয়া, এছাড়াও আজব জীবন আমাদের সাথে লিখেছেন। বাকি চমৎকার নাম আপনার ফেসবুকে। এমডি মিরাজ ইসলাম আমাদের সাথে লিখেছেন, এছাড়াও আত্মাশিফ আমাদের সাথে লিখেছেন, আমাদের সাথে আছেন এখানে। তো যাই হোক, যারা আছেন তারা বেশি বেশি করে আমাদের সঙ্গে থাকুন এবং প্রতি মুহূর্তে লিখুন। এবং আমি দেখতে পাচ্ছি যে নিজের নাম কেউ হাসি খুশি তুমি রাখি কিনা আমি জানি না, আপনার লিখেছেন ফেসবুক নেম হচ্ছে হাসি খুশি আমি তুমি। ওকে, সো খুব ভালো লাগছে আপনার সেটা শুনে আমি অবশ্য আনন্দ পেয়েছি। আমাদেরকে স্যাড আন্ডার লিভ আসিফ আমাদের লিখেছেন যে এবং তিনি বলছেন যে বরিশালে তিনি আছেন, মাথা পুরা গরম, ভূত এফএম তিনি এই মুহূর্তে মিস করছেন সেটা জানিয়েছেন তিনি। আমি যেটা বলবো যে আপনাকে একটা জিনিস বলতে পারি যে স্যাড আন্ডার লিভ আপনার নামের আগে স্যাডটা উঠিয়ে ফেলুন, কারণ এটারও একটা ইম্প্যাক্ট রয়েছে কিন্তু। প্রিন্স তানভীর ইসলাম লিখেছেন যে আই এম লিসনিং। এছাড়াও হাফিজ আহমেদ জয় লিখেছেন যে ভাই রাসেল ভাই আপনারা লাইভে আসেন না কেন বলতে আপনি মনে হয় মিন করেছেন যে আমরা বিভিন্ন জায়গায় থেকে লাইভ করি না কেন, রাইট? সেটা কিন্তু আমরা করি। সো আমরা মাঝখানে বন্ধ রেখেছি, আবার যাব, ডেফিনেটলি যাব, কিছু সীমাবদ্ধতা তো আছেই।
আমরা শেষ করে আবার নিশ্চয়ই আবার আমরা বেরিয়ে পড়বো। আমাদেরকে এছাড়াও এই সমস্ত প্রশ্ন আসলে মাসুম ভাই কি করবেন, আপনাদের মাসুম ভাই সমস্ত উত্তর খুব ভালো দিতে পারেন। মোহাম্মদ সজীব হোসেন আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে রয়েছেন আরো অনেকেই। সো যারা আছেন তারা চলে যান, যারা ফেসবুকে আসতে চান চলে যান www.facebook.com/radio.futi and www.facebook.com/bhutfm.raffle দুটো পেজে, এবং আপনি SMS করতে হলে আপনি চলে যান আপনার মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস ইউর নেম স্পেস ইউর মেসেজ এন্ড সেন্ড ইট টু 9840। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট ঘটনায়, না একটু বড়ই ঘটনা রয়েছে, এবং সেই ঘটনাটি এটা ইমেইল, এবং সেই ইমেলটি এরকম যে, হ্যালো রাসেল ভাই, আমি সাংবাদিক রাহুল বলছি ফ্রম বরিশাল, আশা করি ভালো আছেন। পেশা ও সঙ্গত কিছু কারণে এই ঘটনার সাথে জড়িত বন্ধুদের এবং আমার ছদ্মনাম দিচ্ছি। ঘটনা ডিসেম্বরের প্রথম দিকে, তখন প্রতিদিন সন্ধ্যার পরে ঘুরতে যেতাম। বেশিরভাগ সময় আমি, প্রিন্স, রিচার্ড আমরা যেতাম। গত কয়েকদিন যাবত রিচার্ড ঢাকায় থাকার কারণে আমি আর প্রিন্সই ওই দিন গিয়েছি। ঘটনার দিন রাত 9:30টার মধ্যে আমি আর প্রিন্স বাসার পাশে বরিশাল মেডিকেল এলাকায় ঘুরতে যাই এবং পুকুর পাড়ে বসে গল্প করতে থাকি। বলে রাখি আমাদের থেকে 50 গজের মধ্যে লাশ কাটা ঘর, এবং এটা কোনো ভয়ের ব্যাপার না, কারণ এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। রাত তখন 10টা। আমার ফোনে একটা কল এলো, দেখে রিচার্ড কল দিয়েছে। রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠলো রিচার্ড যে, কই তোমরা? আমরা বললাম, আমি তো মেডিকেলের পুকুর পাড়ে। ও থাকো, আমি আসছি। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ও লাইনটা কেটে দিল। যাই হোক, রিচার্ড আসছে শুনে খুশি হয়েছিলাম। 5-7 মিনিট পর রিচার্ড আমাদের সাথে জয়েন করলো। শীতের রাত, চারপাশে কুয়াশা তেমন না থাকলেও বেশ ঠান্ডা ছিল। আমি বললাম যে, প্রিন্স ম্যাচটা দে, সিগারেট জ্বালাবো। প্রিন্স আমার দিকে তাকিয়ে ম্যাচটা এগিয়ে দিল এবং মাঝপথে রিচার্ড সেটা নিয়ে নিল এবং সেটা উপরে ছুঁড়ে ক্যাচ ক্যাচ খেলতে লাগলো, মানে ক্যাচ ধরা আর কি খেলতে লাগলো। বলে রাখি রিচার্ড সিগারেট খায় না এবং সে যথেষ্ট শান্ত স্বভাবের ছেলে, তাই তার এই কাজে একটু আশ্চর্য হলো। ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলাম এবং বললাম যে, ম্যাচটা দাও, আমি সিগারেট জ্বালিয়ে আবার দিচ্ছি। এরপর রিচার্ডের হাত ফসকে ম্যাচটা পড়ে গেল পুকুর পাড়ে। আমরা হতাশার নিঃশ্বাস ছাড়লাম, কারণ আমাদের কাছে আর কোনো ম্যাচ নেই এবং আশেপাশে কোনো দোকানও নেই। লজ্জিত মুখে রিচার্ড বলল, সরি, আমি বুঝিনি। না ঠিক আছে, ব্যাপার না, প্রিন্স বলল, এবং বললো যে, ওকে ওয়েট করো, আমি ম্যাচ নিয়ে আসি। না থাক, 11টা বাজে, চলো বাসার দিকে যাই। আরে না দাঁড়াও, কতদিন পর আসলাম, আর ঘন্টাখানেক থাকি, রিচার্ড বলছিল। একথা বলে রিচার্ড লাশ কাটা ঘরের দিকে হাঁটা শুরু করলো। বলে রাখি ওই দিকের দোকান থাকলেও সেটা খানিকটা দূরে, তবে এই পাশে কিছু কাছেই দোকান আছে। রিচার্ড উল্টা পথে যাচ্ছে বিধায় প্রিন্স বলল যে, ওই দিকেই কেন যাও, ওদিকে দোকান তো দূরে। তবে রিচার্ড উত্তর না দিয়েই চলে গেল। হঠাৎ করেই ঘন কুয়াশাতে ঢেকে গেল চারিদিক। আমরা যেখানে বসেছিলাম সেই জায়গাটা ফাঁকা থাকায় আশেপাশে অনেক দূর দেখা যাচ্ছিল। লাশ কাটা ঘর পর্যন্ত যাওয়ার পর রিচার্ডকে আর দেখা গেল না। মনে হলো ও যেন লাশ ঘরে ঢুকে গেছে। তবে আমরা ব্যাপারটা মাথায় নিলাম না, ভাবলাম কুয়াশার কারণে এমনটা হবে হয়তো। এর 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা কেটে গেলেও রিচার্ড আর ফিরছে না দেখে আমি ওর নাম্বারে কল দিলাম। দেখি ওর ফোন বন্ধ। আরো কিছুক্ষণ ওয়েট করার পরও যখন রিচার্ড এলো না, তখন আমি প্রিন্সকে বললাম, চল তো গিয়ে দেখি রিচার্ড আসছে না কেন, মনে হয় ওর কোনো ঝামেলাই হয়েছে। চলো। ঘড়িতে তখন রাত 12টা। আমরা হেঁটে লাশ কাটা ঘরের সামনে আসতেই মেডিকেল এরিয়ার পাশেই অবস্থিত গির্জার ঘন্টাটা ঢং 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 করে কয়েকবার এটাকে বলে বেল, অর্থাৎ মৃত্যু ঘন্টা। খ্রিস্টান কেউ মারা গেলে গির্জায় ঘন্টাটা 3 বার বাজানো হয়, যাতে সবাই বুঝতে পারে কেউ মারা গেছে। আমরা একটু বিরক্ত ভাবে মুখের দিকে, মানে একে অপরের মুখের দিকে তাকালাম। বলে রাখি সোসাইটির কেউ মারা গেলে আমরা, মানে স্থানীয় যুবকরাই কবর খুঁড়তাম, যেটা ছিল একসঙ্গে মজা এবং প্রচন্ড খাটুনির কাজ। যেহেতু কেউ একজন মারা গিয়েছে, সেহেতু আগামীকাল আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। শীতকালে মাটি শক্ত এবং আবহাওয়া ঠান্ডা থাকে বলে কবর খুঁড়তে একটু বেশি খাটুনি হয়, আর সেটা ভেবেই আমরা একটু বিরক্ত হলাম। এদিকে রিচার্ডেরও দেখা নেই, তাই আমরা দ্রুত হাঁটা দিলাম। একটু পরে প্রিন্সের ফোনে একটা কল এলো। ফোনটা করেছিল আমাদের আর এক বন্ধু অন্তু। আমি অন্তুর কথা না শুনেও প্রিন্সের কথা শুনছিলাম। প্রিন্স
প্রথমে হ্যালো বললো, তারপর আমরা মেডিকেলের পুকুর পাড়ে, এবং শেষে বলল মজা করো, এই মাত্র আমাদের সাথেই ছিল। তারপর ও অজ্ঞান হয়ে গেল। আমি ঘটনার কিছুই বুঝছিলাম না, তাই অন্তুকে ফোন দিলাম। কি হয়েছে? রাত 10টার দিকে ঢাকা থেকে বরিশাল আসার পথে রোড অ্যাক্সিডেন্টে রিচার্ড মারা গেছে। একটা ধাক্কা খেলাম, তবে ওকে কিছু বুঝতে দিলাম না। একটা রিক্সা নিয়ে লাশকাটা ঘরের সামনে আয় এসে দেখে, এবং প্রিন্স সামনে আয়, প্রিন্স অজ্ঞান হয়ে গেছে, এটাই বললাম ফোনে। একটা রিক্সা নিয়ে লাশকাটা ঘরের সামনে আয়, প্রিন্স অজ্ঞান হয়ে গেছে। আমি আমার ফোনের কল লিস্ট চেক করলাম, সেখানে 10টায় রিচার্ডের দেয়া কলের রেকর্ড ছিল না। ভাবলাম ডিলিট করা হয়ে গেছে। ওরা আসলে প্রিন্সকে বাসায় নিয়ে গেলাম, এবং আমি শরীর খারাপের অজুহাত দেখিয়ে বাসায় চলে গেলাম। তবে প্রিন্স কেন অজ্ঞান হয়েছে সেটা কাউকে বলিনি, শুধু বললাম রিচার্ডের বডি আসলে আমাকে যেন খবর দেওয়া হয়। রাত 3টায় আমাকে অন্তু ফোন করে বলল, লাশ ঘরে, রিচার্ডের বডি আনা হয়েছে, চলে আয়। আমি প্রিন্সের নাকি অনেক জ্বর। আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছিল, কোনো কথা বলতে ইচ্ছে করছিল না। লাশ কাটা ঘরের সামনে গিয়ে দেখি প্রিন্স বাদে মুখে পানি দিয়ে মুখ মুছছি। হঠাৎ চোখ গেল পুকুরের দিকে, দেখি সেখানে আমাদের ম্যাচটা ভাসছে, যেটা হই। আমি কাস্টমার কেয়ার থেকে ওই রাতের কল লিস্ট চেক করি, সেখানে রিচার্ডের কোনো কল ছিল না। পরে বন্ধুদের ওই রাতের ঘটনা বললে ওরা হেসে উড়িয়ে দেয়। শুধু হাসি না প্রিন্স। আজও সেই রাতের স্মৃতি আমাদের তাড়িয়ে বেড়ায়। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবে, এটা লিখেছেন তারপরে তিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার একটা ঘটনা উপহার দেওয়ার জন্য আমাদেরকে। আমরা ছোট্ট একটা বিরতি যাবো, এবং আমাদের নতুন অতিথিরা আসবেন কিছুক্ষণের মধ্যেই। সেই পর্যন্ত আমাদের শুনছেন সব সময় রেডিও 430.0 FM। আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে আমাদের সাথে নতুন অতিথিরা যোগ দিয়েছেন। সো আমরা সরাসরি তাদের কাছে যাব এবং তাদের ঘটনা শুনবো। আমি প্রথমেই পরিচয় করে দিই আমাদের প্রথম যে এই মুহূর্তে যার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা। ধন্যবাদ রসুল ভাই। আমি ওসমান, আমি এসেছি মিরপুর স্টান হাউজিং থেকে। ওকে, তো আমি আমার স্টোরিতে চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে আমার এক দূরসম্পর্কের ফুপির সাথে। এটা 20 বছর আগের একটি ঘটনা। তো উনি গ্রামে তখন থাকতেন। তো গ্রামে ওনার যেই পুকুরে বেসিক্যালি ওনারা মানে গোসল করতেন বা থালা বাসন ধুতেন, ওই পুকুরে পরে ওনার একটা মেয়ে, তখন তার বয়স ছিল 5-6 বছরের। মেয়েটি পুকুরে পরে মারা যায়। আচ্ছা। এবং পুকুরে পরে মারা যাওয়ার পরে মানে বেসিক্যালি এটা অনেক আগে থেকেই একটা মানে সবার মধ্যে একটা ঘটনা ঘটছিল যে ওই পুকুরে যেই যেত, ছোট বাচ্চা সাধারণত পুকুরে ডুবে মারা যেত। বাট পুকুরের একটা বিশিষ্ট মানে যেটা হচ্ছে যে একটা স্পেশালিটি ব্যাপারটা ছিল যে এটার কোনো ডেপথটা কিন্তু খুবই কম ছিল, মানে যেটা আসলে গভীরত্ব খুবই কম একটা গভীরত্বের একটা পুকুর ছিল। তো যেদিন মারা যায় তার স্বামী তখন ঢাকায় থাকতেন, আমার ওই ফুপা। তো ওই দিন আসলে এটা অজপাড়া একটা গাঁও, যে সেখানে গ্রাম যেখানে আসলে ফ্রিজিং করার ডেড বডি করার কোনো সুযোগ ছিল না। তো তার লাশটাকে তাদেরকে টিন শিটের ঘরে রাখা হলো। এবং আশেপাশের যারা পাড়া প্রতিবেশী, যারা নেইবার ছিল, তারা রাতে আসলে ভয়ে কেউ লাশের সাথে আসলে থাকার মতো প্রিপারেশন কারোর মধ্যে ছিল না। আচ্ছা। তো আমার ফুপি যে একাই রাতে বেলা ছিল তার মেয়েটার সাথে। তো এটা লাইক অ্যারাউন্ড 3টা-4টার সময় সে হঠাৎ করে মানে কিছু অ্যাবনর্মাল কিছু ইনসিডেন্ট তার সাথে ঘটতে থাকলো। সে প্রথমে দেখলো যে তার পুরো ঘরটা, টিনের ঘরটা একটা কম্পন সৃষ্টি হলো, যেটা হচ্ছে যে আপনি যেটা হচ্ছে ভূমিকম্প হলে যে কম্পনটা হয়, একটা ভাইব্রেশন, অদ্ভুত একটা ভাইব্রেশন হলো। ভাইব্রেশনের পর সাথে সাথে তিনি দেখলেন যে তারই মেয়েটি মানে লাশের সামনে দাঁড়িয়ে খিটখিট করে দাঁতগুলো কামড়াচ্ছে, এবং দাঁতগুলি কামড়াচ্ছে, এবং প্লাস হচ্ছে যে সে বুঝতে পারলো যে সেই প্রতিচ্ছবিটা, তার যে মেয়ের যে প্রতিচ্ছবিটা সে দেখছে, সে বেসিক্যালি তার মেয়ের লাশটা নিয়ে যাওয়ার জন্য আসলে দাঁত কামড়াচ্ছে।
আচ্ছা। এবং এটা দেখে সে খুব জোরে শাউট করে, খুবই শাউটের, তার যে শাউটটা হলো, শাউটের কারণে তার আশেপাশের যারা নেইবাররা ঘরে চলে আসলো এবং তারা বুঝতে পারলো যে আসলে একা এই মুহূর্তে তাকে, মানে মানবতার খাতিরে হোক বা যে কারণেই হোক, তারা তাকে একা কোনোভাবেই ওই রুমে একা থাকতে দিল না। তারা ওই রাতে বেলা বাকি সময়টা তারা একসাথেই ছিল। এবং পরের দিন সকালবেলা তার স্বামী যখন আসলো, সকালবেলা আমি এটা লাস্টটা 9টা-10টার সময় দাফন করা হলো। দাফনের পরে থেকে যেটা হয়, দাফনের পর থেকে যেটা হলো যে উনি প্রায় তার মেয়েকে স্বপ্নে উনি দেখেন এবং আচ্ছা। স্বপ্নে তার মেয়ে বারবার বলছে যে তোমরা তাড়াতাড়ি পুকুরটার কোনো ব্যবস্থা নাও, যাতে করে এতে কিন্তু সামনে আরো ভবিষ্যতে আরো ভয়াবহ কিছু ঘটতে পারে। সাবধান করে দিচ্ছে, এক্স্যাক্টলি সাবধানতার জন্য তাকে বারবার তাকে স্বপ্নে দেখানো হচ্ছে। এবং তার কিছুদিন পরে তার পাশের বাড়ির যে নেইবার ছিল, তারও একটা বাচ্চা ছেলে এই একইভাবেই সেম ওয়েতেই ওই পুকুরে পড়ে মারা যায়। আচ্ছা। এবং তারা জিনিসটা দেখে আরো সিরিয়াস হয়ে যায়, আরো ভয় পেয়ে যায়, কারণ ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে। তাই তারা পরবর্তীতে তারা পুকুরটা পুরোটা তারা মাটি চাপা দিয়ে টোটালটা বন্ধ করে দিল। এবং তারা পরবর্তীতে মসজিদের ইমাম ডেকে এখানে সূরা টুরা পড়ে যেটাকে মানে একটা প্রসেসে আনা হলো, যাতে করে ভবিষ্যতে যাতে সমস্যা জর্জরিত না হয়। এবং এর পরে যেটা হয়, তার 15-16 বছর পরে তার স্বামী হার্ট স্ট্রোকে মারা যায়। খুব একটা ন্যাচারাল একটা ডেথ ছিল। হার্ট স্ট্রোকে মারা যাওয়ার পরে তার মেয়ের পাশেই তার স্বামীকে দাফন করানো হয়। তো তার স্বামী মারা যাওয়ার কিছুদিন পরে বেসিক্যালি বলি যে তার টিন শেডের যে ঘরটা ছিল, ঘরের পাশেই তার একটা আম গাছ ছিল এবং ওখানে নাকি খুব ভালো আম হতো। এবং বেসিক্যালি যখন আমের সিজনটা হতো, মানে আমের সিজনে আসলে নাকি ওখানে নাকি আম নাকি মানে উনি আসলে ম্যাক্সিমাম আমি কেউ না কেউ এলাকার লোকজন বা আশেপাশের লোকজন এসে নিয়ে যেত, মানে খুব বেশি আম উনি গাছে আসলে পেতেন না। আচ্ছা। তো উনি ফজরের আগ দিয়ে উনি আসলে দেখতে গেলেন যে আসলে আম এখন কয়টা আছে বা কি, এবং সে দেখলেন যে আম গাছের নিচে তার স্বামী এবং তার সেই যে মেয়েটা যে মারা গেছে, তারা দুজন আম গাছের নিচে দাঁড়ানো। এবং তার স্বামী বলছে তাকে যে তুমি কোনো চিন্তা করো না, আমরা এখন সবসময় তোমার সাথে আছি, যে কোনো বিপদে হোক মানে আমরা তোমাকে পাহারা দিব। এবং এটা একটা ইন্টারেস্টিং ঘটনা যে মানে মারা যাওয়ার পরেও তার স্বামী বা তার বাচ্চা, মানে তার প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা, এই ব্যাপারটা এখানে সবসময় একটা জিনিস কাজ করে যে তারা অলওয়েজ তার সাথে আছে। এবং এখন পর্যন্ত আজ থেকে এই ঘটনাগুলি ঘটে 20 বছর, তার স্বামী মারা যায় 16 বছর আগে, এখন পর্যন্ত তারা নাকি তাদেরকে এসে নাকি দেখেন। এবং সে একই ঘরে, এখনো একই গ্রামে, সে এখনো একাই থাকে, কারণ তার আর অন্য কোনো সন্তান বা অন্য কেউ নেই। আচ্ছা, এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। এবং আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব, তবে তার আগে আমরা আরেকটা ইমেইল আমরা পড়তে চাই। যে ইমেলটা ইমেইলের চাইতে আমরা আগে ঘটনা শুনে আসি, তারপরে আবার ইমেল পড়া যাবে। সো আমাদের সঙ্গে আমাদের দ্বিতীয় অতিথি আছেন এবং তিনি অনেকবার এসছেন, মাঝখানে অনেকদিন আসেননি, আজকে মনে হয় অনেকদিন পরে আসলেন। সো আমরা একটু কথা বলি তার সাথে। আপনার নামটা প্লিজ আরেকটু বলবেন এবং আমরা তারপরে কথা বলবো আপনার সাথে। থ্যাংক ইউ রাসেল ভাই। আসলে অনেকদিন পরেই আসলাম, যদিও ভূতের সাথেই থাকা হয়, সবসময় শোনা হয়। তো বেসিক্যালি আমি সরাসরি স্টোরিতে চলে যাচ্ছি। আমি স্টোরিটা অ্যাকচুয়ালি কালেক্ট করেছি, এটা আমার পার্সোনাল না, এটা আমাকে খাগড়াছড়ি এক ফ্রেন্ড, আমাকে চাকমা এক ফ্রেন্ড আমাকে স্টোরিটা শেয়ার করেছে, যেটা হয়েছে চিটাগাঙ্গে একটা হালি শহরের 16 শহর নামে একটা জায়গা। বাট আমি একদম ডিটেলে যাব না কোথায় যাচ্ছে, কোথায় স্টোরিটা মানে কোথায় ঘটনাটা ঘটেছিল বা কোথায় ছিল। বাট যেহেতু সেখানে একটা কমার্শিয়াল প্লেস বা কিছু একটা হচ্ছে, একটা রিসোর্ট টাইপের কিছু হচ্ছে, এনিওয়ে। তো ঘটনাটি প্রায় 8 থেকে 10 বছর আগে ঘটনা, যেটা কিছু চাকমা ছেলে তারা কিছু পড়াশোনার পারপাসে একটা মেস বা তো ওইভাবে এখন যেরকম চিটাগাং দেখা যাচ্ছে বেশ ভালো থাকার ব্যবস্থা আছে, হয়তো ওরকম ভাবে ছিল না। তো ওদের সামনে পরীক্ষাও ছিল বা ক্লাসের একটা চাপও ছিল। তো তারা যেভাবে হোক একটা বাড়ি চাচ্ছিল বা বাসা চাচ্ছিল, যেখানে তারা সবাই মিলে একসাথে থাকতে পারে। তো 16 শহরে কোথাও একটা জায়গায়
ওরা একটা বাসার সন্ধান পায়, যেটা হচ্ছে ছোট টিলার উপরে একটা বাসা। আচ্ছা। মানে যেটা হয় কি, পাহাড়ি এলাকায় যেমন দেখা যাচ্ছে কিছু গ্রাম নেই, বা একটা পাহাড়ের পরে কিছু গ্রাম, কিছু বাড়ি ঘর আছে, সেরকম। তো ওটা তারা খবর পেয়ে তাদের গ্রুপটা যায় সেখানে, তার ভাড়া নিতে যায়। তো ওই বাড়িতে আগে থেকেও কেউ থাকতো না বেসিক্যালি, কারণ সবাই জানতো এটা ভূতের বাড়ি বা মানে আসর করা বাড়ি, কেউ থাকতো না। তো ওরা সেই কেয়ারটেকারের সাথে কথা বলে যে আমরা বাড়িটা নিতে চাচ্ছি, আমরা পড়াশোনা করবো, আমরা স্টুডেন্ট সবাই। তো কেয়ারটেকার আসলে জিনিসটাকে মানে মানে খুব হ্যাপি ভাবে নেয়নি যে আপনারা থাকবেন বা এসে, শুধু একটা কথাই বলেছিল যে আপনারা তো 5-6 জন থাকবেন, সমস্যা হবে না, থাকেন, দেখা যাক বাকিটা। তো তারা মোটামুটি মাসের প্রথম দিকে কোনো এক দিনে তারা উঠে গেল সেই বাড়িতে, সবাই মিলে উঠলো। ওঠার পরে রুম ছিল 3-4টা রুম ছিল। আমি একটু বর্ণনা দিয়ে দিচ্ছি যে বাসাটা এরকম ছিল যে 3-4টার মতো ছোট ছোট রুমের মতো ছিল। পেছনে একটা বারান্দাটা ছিল আপনার অনেকটা খাদের উপরে আর কি, যেটা হয় যে গাছের গুড়ি বা বাঁশ দিয়ে তৈরি, এই টাইপের আর কি। আর টয়লেটটা ছিল একটু সামনে, একটু পাশে, সামনে ছিল, অ্যাটাচ ছিল না। তো তারা যথারীতি এসে যে যার মতো ঘর গোছালো, এবং বই খাতাগুলো গোছালো, জামা কাপড়গুলো গোছালো, সেই যার মতো গুছিয়ে টুছিয়ে হয়তো মোটামুটি দুপুর গড়িয়ে যাচ্ছিল আর কি। তো যেহেতু রান্না বান্নার ব্যবস্থা করা হয়নি সেভাবে, তো তারা সবাই প্ল্যান করলো ঠিক আছে বাইরে থেকে খেয়ে আসি। তো সেইভাবে তারা আস্তে আস্তে গুজগাছ করে, তো ওদের মধ্যে অসীম চাকমা নামে একটা ছেলে ছিল, সে মোটামুটি সবসময় খুব ফানি, সবসময় ফান করতে পছন্দ করে বা দুষ্টুমি করতে পছন্দ করে। তো তাকে বললো যে তুই রুম টুম তালা দিয়ে আয়, আমরা নিচে নামছি। একটু নিচে নামতে হয় সিঁড়ি দিয়ে, একটু ছোট ছোট সিঁড়ি, মাটির সিঁড়ি মতো আছে, ওগুলো নিচে নামতে হয়। তো তারা নিচে নিচে গিয়ে 10 থেকে 15 মিনিট লাগে যেতে। সামনে একটা ছোট বাজারের মতো এখানে হোটেল আছে। তো তারা সেখানে গেল, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করতে করতে হয় না যে ম্যানেজারের সাথে ইন্টিমেসি হয় যে কোথায় আসছেন, নতুন দেখলাম আপনারা কোথায় আসছেন। তো তারা বললো যে আমরা সামনে যে টিলা আছে, ওই টিলাতে একটা বাড়ি আছে, ওই বাড়িতে ভাড়া আসছি, আজকেই প্রথম উঠলাম, আমরা সবাই স্টুডেন্ট। তো ম্যানেজার বললো যে আপনারা বাড়ি খুঁজে পান নাই, এই বাড়িতে উঠলেন? তো এর মধ্যে একজন জিজ্ঞেস করলো কি কেন, কোনো প্রবলেম, চোর ডাকাতে কোনো ভয়? বললো যে চোর ডাকাত হলে তো ভাই ধরা যায়, কিন্তু অনেক কিছু আছে সেগুলো ধরা যায় না। এনিওয়ে সমস্যা হবে না, থাকেন, 4-5 জন আছেন, কিচ্ছু হবে না। তো একটা কথা দেখা যাচ্ছে, কেয়ারটেকার বললো 4-5 জন আছেন, কিচ্ছু হবে না। উনিও বললেন বললেন যে কিচ্ছু হবে না। তো খাওয়া দাওয়া শেষে তারা পৌঁছলো তাদের বাড়িতে। পৌঁছে গিয়ে দেখে তারা যেভাবে ঘরটা গোছানো ছিল, বই খাতা বা কাপড় চোপড় জিনিসপত্র যেভাবে ছিল গোছানো ছিল, ঠিক উল্টো ভাবে যা একদম নোংরা অবস্থায়, অগোছালো অবস্থায়, বই ছেঁড়ার মানে বই কেউ ছুঁড়ে ফেলে দিলে যেরকম হয়, বা তাদের হাড়ি পাতিল নিচে, ব্যাগ ট্যাগ অগোছালো, মনে হয় কিছু একটা হয়েছে, বাট কোনো মিসিং নাই, কোনো কিছু নাই যে কোনো কিছু চুরি হয়েছে, তা না। তো সবাই দোষ দিল যে নিশ্চয়ই অসীম চাকমার কথা, যে তুই নিশ্চয়ই কাজটা করেছিস, কারণ তুই এই কাজটা তুই ছাড়া কেউ করবে না। সে যতই বলে যে না ভাই আমি করি নাই, কিচ্ছু করি নাই, জাস্ট তালা দিয়ে এসছি। তো যাই হোক, দোষটা তার ঘাড়েই পড়লো, তো সেও কিছু এটা দিয়ে করলো না। তো সারাটা দিন তারা যখন গোলগাছ করছিল বা মোটামুটি খুব টায়ার্ড ছিল, যেহেতু তারা মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া শেষ, তো ওইভাবে আর কাজ টাজ না করে ঘুমিয়ে গেল, সবাই ঘুমিয়ে গেল। তো ওই ছেলে, যে চাকমা ছেলেটা, অসীম চাকমা, সেই মোটামুটি সজাগ ছিল, ওর একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, মোটামুটি কাজ নিয়ে ব্যস্ত ছিল। সে একটা কোনায় একটা ঘরে এসে তার স্টাডি করতে বসে গেল। তো সন্ধ্যা হই মোটামুটি ওরকম একটা টাইমে, তো সে স্পষ্ট শুনতে পেল যে তার পাশে যে বারান্দাটা পেছনে বারান্দার ব্যাকগ্রাউন্ডটা একটু, বারান্দার পেছনে আবার একটা বেশ জঙ্গলা টাইপের, প্লাস ছোট ছোট টিলার কয়েকটা আছে, বেশ ভালো টাইপ জঙ্গল, বড় ধরনের একটা জঙ্গল টাইপের। ওইখানে দেখলো যে একটা দৌড়ের একটা মানে কিছুটা দৌড়ে যাচ্ছে মনে হচ্ছে, বাট ছোট বাচ্চারা দৌড়ে গেলে যেরকম মনে হয় সেরকম একটা দৌড়ে যাচ্ছে, এরকম কিছু একটা। তো সে দরজাটা খুলে বললো ওকে, তাকিয়ে দেখে যে কেউ নাই, কিচ্ছু নাই। তো দরজাটা মোটামুটি আওয়ানো ছিল, মানে একটু বেরোনো ছিল। তো ভেতরে এসে সে আবার তার স্টাডি করতে বসলো। তখনও সন্ধ্যার আজান হয়নি, বা ওই টাইমে আর কি, যে সন্ধ্যা হই আবার সেই দৌড়ের শব্দ, ধাপ ধাপ শব্দ।
তো সে এবার করলো কি যে ভেড়ানো দরজা থেকে হালকা করে তাকিয়ে দেখে দরজার বারান্দার কোনায় একটা 5-6 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে, অদ্ভুত ভাবে একটা মেয়ে। সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ওই মেয়ের চুলগুলো ছিল এত লম্বা, পা অব্দি লম্বা চুল, বড় বড় চুল, এবং তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে মনে হচ্ছে রেগে আছে, আবার একটা মানে তার দিকে মানে একটা ওরকম দৃষ্টি যে তার মানে এখানে তাকে সহ্য হচ্ছে না, এখানে আসা ঠিক হয় নাই। তো সে ভেতর থেকে বলে কে কে বলে দরজাটা আবার খুলে সে বারান্দায় বেরিয়ে আসলো। তো আশ্চর্য ব্যাপার হচ্ছে কেউ নেই, ঠিক এই মুহূর্তে কেউই নেই। তো ও যখন কে কে বললো বা শব্দ করলো, আশেপাশে যারা ছিল, ফ্রেন্ড যারা ছিল, সবাই মোটামুটি উঠে গেছে যে কি ব্যাপার, কি রে, কি হয়েছে তোর, এর মধ্যে আবার কি শুরু করলি? তো বললো যে দোস্ত এই ঘটনা, আমি তো দেখলাম একটা মেয়ে এত লম্বা লম্বা চুল একটা বারান্দা কোনা দাঁড়িয়ে আছে, এই সেই। তো সে বললো যে সে ফ্রেন্ড অ্যাজ ইউজুয়াল বলে চাপাবাজি করার জায়গা পাস না, এই ফালতু আলাপ, তুই আগেও এরকম করছিস, এই সেই, ব্যাপারটা গুরুত্ব দেয়নি। তো ওদের মাঝে একজন বড় ভাই ছিল, যিনি মোটামুটি টিম লিডার বলা যায়, বা মেসে হয় না যে একটা বড় ভাই থাকে যে ভাড়া সে করে, ওই টাইপের একজন ছিল। তো সে একটা কোনা একটা রুম সে একাই নিয়েছিল। সে একটু বলেছিল আমি কিছুদিন থাকবো একা, দেন এটাকে আস্তে আস্তে আমরা পরবর্তী সময় একসাথে করবো। তো সে যখন রাতে তখন বাজে রাত 9টা-10টা বাজে, তখন সে দাঁত ব্রাশ করতে করতে সে বারান্দায় যায়, বারান্দায় গিয়ে দাঁত ব্রাশ করে দাঁত ওইখান থেকে দাঁত ব্রাশ টাশ করে সে ঘরে আসে। ঘরে এসে মশারি টশারি খাটিয়ে মোটামুটি ঘুমানোর প্রস্তুতি নিবে। ঠিক এই মুহূর্তে ধাপ করে জানলাটা খুলে গেল। জানলা খোলার সাথে সাথেই বিকট পচা একটা গন্ধ, মানে এত দুর্গন্ধ যে কোত্থেকে আসবে। বাহির থেকে এমন না যে প্রচন্ড বাতাস ছিল বা বাহিরে আশেপাশে কিছু আছে যে মানে কিছু দুর্গন্ধ যেটা আসতে পারে সেই টাইপের না, অদ্ভুত টাইপের দুর্গন্ধ। তো জানলাটা সে ক্লোজ করে দিয়ে সে স্পষ্ট বুঝতে পারলো যে সে যখন বিছানায় গেল বা মশার নিচে গেল, সে স্পষ্ট বুঝতে পারলো যে কিছু একটা আছে ভেতরে, কিছু একটা ঘটছে, কিছু একটা মানে তার সামনে মুভমেন্ট হচ্ছে, কিছু একটা সে বুঝতে পারছে। তো সে আর ঘুমোতে যায়নি, চুপচাপ শুয়ে আছে, চুপচাপ জিনিসটা অবজার্ভ করতে চেষ্টা করছে, ঘটনাটা কি, কেন এরকম হচ্ছে। তো এরকম অবজার্ভ করতে করতে প্রায় আধা ঘন্টাখানিক পরে সে বেরিয়ে আসলো। একটু বারান্দায় এসে চিন্তা করলো যে না, এভাবে হয় না, আমি তো মোটামুটি ভয়, আলটিমেটলি সে এসে ভয়ই পাচ্ছিল ঘটনাটা কি, কারণ কেউ একটা, সে বুঝতে পারছে কেউ একটা প্রেজেন্স কিছু একটা আছে। তো সে বারান্দা আসার পরে পাশের রুমে নক করে, পাশে যে তার রুমমেট গুলি ছিল ওদের নক করে, তার মধ্যে একটা ছেলে বেরিয়ে আসে, দাদা কি হয়েছে আপনার? বললো যে না কিছু না, আসলে মশা ডিস্টার্ব করছে, গরম, আর বড় কথা খিদাও পেয়েছে, কিছু আছে নাকি দেখ, বিস্কিট টিস্কিট থাকে খাই, আমার আসলে একা একা ইয়ে লাগছে। তো ওকে সরি, আমি এর মধ্যে একটু কথা বলতে ভুলে গেছি, আমি একটু ব্যাকে আসছি। সেটা হচ্ছে সে ওয়াশরুমে যাবে, সে যেহেতু ওয়াশরুমটা একটু বাইরে, যেটা আমি বলছিলাম ওয়াশরুমটা বাইরে, তো ওয়াশরুমে যখন যায় তখন সে একটা অদ্ভুত ব্যাপার দেখে। সেটা হচ্ছে যে একটা ছোট্ট মানে দুটো ছোট্ট পা ওয়াশরুমের উপরে ঝুলছে, মানে এমন ভাবে ঝুলছে জিনিসটা যে মানে ছোট বাচ্চারা হয় না যে চেয়ারে বা টেবিলে বসলে ছোট বাচ্চা পা ঝুলালে যেরকম হয়, সেটা এরকম ঝুলছে। এটা সে প্রচন্ড রকমের ভয় পায় যে জিনিসটা কি, তাহলে কি জিনিসটা। তো ওই ফ্রেন্ডের সাথে যখন আসলো যে বললো খিদে পেয়েছে বা তার সাথে, তো তাকে নিয়ে সে একটু সামনে গিয়ে বললো চল ওয়াশরুমে যাই, ওয়াশরুমে গিয়ে আস্তে আস্তে আমরা ঘুমিয়ে যাই। তো এবার যেটা হয়েছে তার সাথে না, এবার হয়েছে তার ফ্রেন্ডের সাথে। তার ফ্রেন্ড সামনে গিয়ে দেখে, সে যেটা দেখে সে গিয়ে চিৎকার দিয়ে ওটা, দাদা এটা কি দেখলাম? বলে কি? বলে দাদা আমি তো দেখলাম যে আমার মনে হয় যে ওয়াশরুমের উপরে একটা ছোট্ট বাচ্চা লম্বা লম্বা চুল দাঁড়িয়ে আছে। কি বলছিস তুই? তো ঘরে চলে আসছে, সবাই চলে আসছে, তো সে তো অলরেডি বুঝে গেছে যে ঘটনা কি। তার সাথে একটা ঘটনা ঘটেছে, সকাল দুপুর দিকেও একটা ঘটনা ঘটেছে। তারা সবাই মিলে চলে আসে, তার রুমে একসাথে জড়ো হয়ে জিনিসটা নিয়ে একটু ডিসকাস করছিল। তখন শুরু হয় একটা ঘটনা শুরু হয় এরকম যে প্রচন্ড বাহির থেকে শব্দ, তারপরে যে ঘন্টি টাইপের আওয়াজ, বাহির থেকে মনে হচ্ছে যে টর্নেডো হচ্ছে, এরকম একটা ঝড়ের মতো আওয়াজ। তো অনেক এরকম হয়ে যাওয়ার পরে মোটামুটি ভোরের দিকে এই জিনিসটা সব শেষ হয়, মোটামুটি এই তাণ্ডবটা শেষ হয়ে যায়। তো পরদিন কেয়ারটেকারকে বলে, কেয়ারটেকার একজন তান্ত্রিক নিয়ে এসে এটা তারা মোটামুটি বাড়িতে বসায়। তো তান্ত্রিক যেটা বলে যে এটা আসলে অনেক পুরনো এখানে কিছু অতৃপ্ত, তাদের ভাষায় অতৃপ্ত আত্মা আছে বা এবং তাদের বংশগত ভাবে অনেকদিন ধরে এখানে আছে।
তো এটাকে আসলে উদ্ধার এটাকে ম্যানেজ করার মতো একটা স্কোপ নেই। তো উনি আরেকজনকে নিয়ে আসে, দেন এটাকে মোটামুটি একটু সলভের দিকে নিয়ে যায়। তো এরপরে অনেকদিন ঘটনা এরপরে ওরকম কথা ঘটেনি। তো রিসেন্টলি শোনা যাচ্ছে যে এখানে কিছু একটা হচ্ছে, যেটা আমি প্রথমেই বললাম যে একটা কিছু টাইপের হচ্ছে, যেটা মধ্যে মানুষ থাকবে বা রিসোর্ট টাইপের হতে পারে আর কি। সো আমি ওইভাবে ডিটেল নিতে পারছি না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড Night. Live. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.4 FM। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত FM এ। এবং দেখতে পাচ্ছি যে আপনারা অসংখ্য মানুষ যারা আমাদের সাথে আছেন, শুনছেন আমাদেরকে, এবং আপনারা লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন আমাদের পোস্ট গুলোতে। ফেসবুকে দুটো পোস্ট রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। ভাইয়া, এই শীতে কিন্তু আরো ভয়ঙ্কর ঘটনা শুনতে চাই। আমাদের এখানে লিখেছেন ইফতেখার, ফেসবুকে লিখেছেন, হ্যাঁ আমরা তো সবসময় ট্রাই করি, বাট এখানে আসলে আমাদের কিছু করার নেই। যদি ঘটনা ভালো না আসে, যদি সেরকম আরো ভয়ঙ্কর ঘটনা আসে, তাহলে ডেফিনেটলি আপনারা পেয়ে যাবেন, আর না হলে আমাদের ওয়েট করতে হবে, ঠিক যেভাবে আপনারা ওয়েট করছেন। জোসেফ জুদ্দিন আমাদের SMS করেছেন এবং আমাদেরকে তিনি বলছেন যে গা ঝিমঝিম। আচ্ছা যে রাসেল ভাই কি ফটো আপলোড দিয়েছেন, দেখলে গা ঝিমঝিম করে। ওকে, আমাদের যে ফুর্তি যে পেজটা আছে সেই পেজের ফটোর কথা তিনি বলছেন। এছাড়া আমি দেখতে পাচ্ছি আসমা আখতার চঞ্চল আমাদের সাথে রয়েছেন, দেখতে পাচ্ছি মোহাম্মদ হাফিজ জয়, শুভ সাহা, এছাড়াও তানভীর আমাদের সাথে রয়েছেন SK হাসান, সৌরভ মুজাহিদ, তারপরে রয়েছেন দেখতে পাচ্ছি তারেক হাসান মনির, ইভান শাকিব, তানিয়া আখতার, তারেক হাসান, লতিকা লতা, আশরাফ, আরাফাত বাপ্পি, নীল আকাশ। এছাড়াও আমাদের সাথে রয়েছেন রাজু, MD মাহবুব, MB পাভেল, প্রিন্স, আলভি, সঞ্জিদ, সানোয়ার সহ আরো অনেকে। আমাদের যে ভূত FM এর পেজ রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আমরা যে অনেকে লিখছেন আমাদেরকে এখানে, এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রহমান হাসান, এছাড়াও মারুফ গাজী আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এই মুহূর্তে বাবু ইসলাম, তাছাড়াও জিলান হাসনাত, কিয়াস, এছাড়াও আমাদের সাথে রয়েছে দেখতে পাচ্ছি সাম্য, আমাদের সাথে আছেন ফয়সাল শেখ, মোহাম্মদ আশরাফুল আলম, সুলতান, এছাড়াও সুলতান, তারপরে রয়েছেন দেখতে পাচ্ছি সুজন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি শাহেদ, আছেন প্রিন্স, আছেন আরো অনেকেই। আমরা চলে যাব একটা ঘটনায়, যে ঘটনাটি আমাদের ইমেল করে পাঠিয়েছেন একজন, আমরা সেটা পড়ে শোনাতে চাই আপনাদের কাছে। আর সেটি হচ্ছে, হ্যালো রাসেল ভাই, আমি সৌদি আরব থেকে ইদানিং গল্পগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, কেমন যেন জমছে না। ফার্স্ট অফ অল, এগুলো কোনো গল্প না, এগুলো প্রত্যেকটাই ঘটনা। এবং তারপরে তিনি লিখেছেন যে আমি সবসময় অনুষ্ঠান শুনি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের অনুষ্ঠান শোনার জন্য। যাই হোক, কণ্ঠ ভালো না, তাছাড়া আমি খুব দ্রুত কথা বলি, আমি বললে অনেকেই বুঝবে না, তাই আমি চাই আমার হয়ে আপনি পড়ে শোনান। তারপরে তিনি একটা ঘটনা পাঠিয়েছেন, এবং জমছে না বলেই তিনি যেহেতু ঘটনা পাঠিয়েছেন, আশা করছি তার ঘটনা অনেক ভালো হবে। সো ঘটনাটা আমি পড়ব। 1991 সাল, আমাদের গ্রামে মসজিদের পাশে একটা মাটির ঘর ছিল, এল টাইপ। ওটাতে বাচ্চারা নামাজ, কোরআন, সূরা শিখতে যেত। আমাদের এলাকায় একটি স্বনামধন্য মাদ্রাসা ছিল, এবং এটা একটা কুমিল্লার বাজারের কাছে, অনেক দূর দূরান্ত থেকে, কুমিল্লার নিমসার বাজারের কাছে অনেক দূর দূরান্ত থেকে ওই মাদ্রাসায় ছেলেরা পড়তে আসতো। এর আশেপাশের গ্রামের লজিং থাকতো। এই সুবাদে ভাইস প্রিন্সিপাল হুজুর একজন ছাত্রকে আমাদের গ্রামের সেই সূরা নামাজ শেখানোর মাদ্রাসায় নিয়োগ দেন, যাতে সামান্য বেতনে সে তার পড়ার খরচ চালাতে পারে, আর লজিং হিসেবে আমাদের বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। তো
তারপরে তিনি লিখছেন ঠিক যেভাবে সেভাবেই পড়ছি যে হুজুর সকালে আমাদের গ্রামের ছেলে মেয়েদের মাদ্রাসায় কোরআন নামাজ শিক্ষা দিতেন, তারপর নিজের মাদ্রাসায় পড়তে যেতেন। আমাদের বাড়িতে লোকজন নেই, বিশাল বাড়ি, তাই হুজুর বাইরের ঘরে থাকতেন। হুজুরকে ছাত্র বললে ভুল হবে, সেই সময় অনেক বয়সে ছেলেরা মাদ্রাসায় পড়তে আসতো। আসলে মাদ্রাসা লাইনে আসার আগে হেফজো, কারিয়ানা সব আরো অনেক কিছু শেষ করে পরে উনি মাদ্রাসা লাইনে এসেছিলেন। এত কিছু করতে করতে যখন তিনি দাখিল পড়েন, তার বয়স 30 না হলেও কাছাকাছি ছিল। দেখতেও বয়সের ছাপ বোঝা যেত। সুঠাম দেহের অধিকারী ছিলেন। শীতের রাতে আমাদের এলাকায় কুস্তি খেলা হতো। গোপনে গোপনে দূরে গিয়ে কুস্তি দেখতেন। তখন রমজান মাস, মসজিদের কিছু দূরে ছিল বলে আমাদের ঘর বাড়িরও প্রতিবেশীরা মিলে তারাবির নামাজ পড়তো। নামাজ পড়াতেন আমাদের সেই হুজুর। একদিন তিনি আমাদের গ্রাম থেকে 6 কিলোমিটার দূরে কমলাপুর নামক গ্রামে এক আত্মীয়র বাড়ি যাবেন কোনো একটা কাজে। তাই তারাবি পড়া শেষ করেই সাইকেল আর টর্চ নিয়ে বেরোলেন। এমনিতেই এদিক ওদিক দাওয়াত খেতে হুজুররা অনেক সময় অনেক দিকে যেতেন। হুজুরের আবার এক বাড়িতে সেহরির দাওয়াত ছিল, তাই কাজ শেষে আবার ফিরে আসবেন। এমন একটা ব্যাপার। এবং এমনিতে আমাদের গ্রামে থেকে হুজুররা মাদ্রাসায় 6 কিলোমিটার, হুজুরের মাদ্রাসা 6 কিলোমিটার ছিল। সাইক্লিং সব সময়ই করতে হতো হুজুরকে। আর এলাকার সব অলিগলি রাস্তাঘাট চেনা ছিল। হুজুর প্রায় 6 কিলোমিটার দূরের আত্মীয় বাড়িতে যেতেন। যাওয়ার সময় উনি আমাদের বাড়ির দক্ষিণ দিকের রাস্তায় গেলেন এবং পূর্ণিমা রাত ছিল ওই দিন। এবং আমি আবার একটু পড়ার চেষ্টা করছি, জিনিসটা হারিয়ে গেল আমার কাছে এই মুহূর্তে। আচ্ছা, তিনি যেটা লিখছেন আমরা দেখতে পাচ্ছি যে, সেকেন্ড আমি একটু বের করে নেই, আবার দেখে পড়ছিলাম, হঠাৎ করেই জিনিসটা সরে গেছে। তো যাই হোক, তিনি বলছেন যে তখন রমজান মাস এবং তিনি তারাবির নামাজ পড়তেন। তো সে হুজুর টর্চ নিয়ে বেরোলেন এমনি। আচ্ছা, যাই হোক, যাওয়ার সময় উনি আমাদের বাড়ির দক্ষিণ দিকে রাস্তা দিয়ে গেলেন। পূর্ণিমা রাত ছিল, ওই রাস্তা ছিল শুনশান, চারপাশে কোনো বাড়ি ঘর নেই। রাতে ওই রাস্তায় কেউ চলাফেরা করতো না, ডাকাতি হতো বলে। যাই হোক, হুজুরের ভাষ্য মতে তিনি 11:30টার সময় আত্মীয়ের বাড়িতে পৌঁছেছিলেন। যাওয়ার সময় ওই একই গ্রামের কিছু আগে বাজারের দোকানগুলো খোলা ছিল দেখেছিলেন। ওখানে কাজ শেষে তাকে থাকতে বলা হয়েছিল, কিন্তু সেহরির দাওয়াত ছিল বলে উনি ঠিক 12:30টায় ওখান থেকে রওনা দেন। আসার সময় দেখেন বাজারের দোকানগুলো বন্ধ হয়ে গেছে। একটু পরে ওনার সাইকেলটা রাস্তা থেকে কিছুটা ছিটকে একটু সাইডে সরে যায়। উনি নেমে দেখেন একটা পানির ড্রেনে পড়েছে চাকা। উনি ওখান থেকে সরিয়ে আবার সাইকেলটা ওঠালেন, কিন্তু সাইকেল খুবই ভারী। হুজুর ভাবলেন ড্রেনে পড়ে হয়তো চাকা বাঁকা হয়ে গেছে, তাই এমন নেমে চাকা ঘোরালেন, কিন্তু না, চাকার কিছুর সাথেই বাজছে না, তার হাতের টর্চটাও জ্বলছে না। ভাবলেন ব্যাটারি শেষ, কিন্তু বাজারের দোকানগুলো তো বন্ধ। অন্য কিছু ভাবেননি। তবে আসার সময় রাস্তা দিয়ে এসেছিলেন, এটা দিয়ে না এসে আবার অন্য রাস্তা দিয়ে যাবেন ঠিক করলেন। ভাবলেন আসার সময় চারিদিকে মানুষজন ছিল, এখানে কেউ নেই, শুনশান রাস্তা, হয়তো ডাকাতি হতে পারে, তাই বাড়িঘর আশেপাশে সেই রাস্তাটি বেছে নিলেন। বাড়িঘর কোথাও কোথাও রাস্তার পাশেই ছিল, আবার কিছু কিছু পথ ফাঁকাও ছিল। হুজুর তখন এত সব ভাবেননি। সাইকেল নিয়ে কিছু দূর আসার পরে তার আবার হালকা মনে হলো, চলছে ভালোই, টর্চ জ্বলছে। আর একটু আসার পরই একটা মসজিদের পাশে একটা লাশের খাট দেখতে পেলেন। সেই লাশটা কাপড় দিয়ে ঢাকা, 4 জন দাঁড়িয়েওয়ালা লোক সেখানে দাঁড়িয়ে আছেন। তিনি এরকমই একটা দৃশ্য দেখলেন এবং হুজুর ভাবলেন যে এত রাত্রে কে হয়তো মারা গেছে, হয়তো কেউ। এবং কিন্তু জানাজায় মাত্র 4 জন কেন? জানাজায় উনি সাইকেল থেকে নেমে সালাম দিয়ে আসতে চাইলেন। তখনই ওই লোকগুলো ভারী কণ্ঠে বলল, দাঁড়াও, জানাজা পড়িয়ে যাও। মসজিদটি ছিল রাস্তার পাশে, ওখানে কোনো বাড়িঘর না থাকায় কিছুটা দূরে বাড়িঘর ছিল। হুজুর প্রথমে সন্দেহ করলেন যে জানাজার কোনো লোক নেই, মাত্র 4 জন, আর জানাজা পড়তে বলা হচ্ছে কেন। হঠাৎ খেয়াল হলো জানাজা পড়াতে বলা মানে অনেক সময় অনেক ঝামেলায় পড়ে যাওয়া। অনেক সময় এরকম হয় যে নিজের জানাজা পড়ে ফেলা, অর্থাৎ মৃত্যু নিশ্চিত, এরকম অনেক কিছু তার মাথায় আসছিল। কখনো কখনো কোনো মুসলিম জিন কোনো মুসলিমকে কোনো কারণে হত্যা করলে নাকি জানাজা পড়ে, এমন তিনি শুনেছিলেন কোথাও। আর তখনই তিনি বুঝে ফেললেন তিনি বিপদে পড়েছেন। এরা সাধারণ মানুষ না। উনি চলে যেতে চাইলেন, কিন্তু সাইকেল কেউ ধরে আছে। এমন সময় হতে পারে কোনো বাড়ি থেকে কোনো মানুষের আওয়াজ এলো, লোকগুলো সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে গেল। কিন্তু
কথা বলছে ওরা। হুজুর বুদ্ধি করে বললেন, আমার ওযু নেই, আমি জানাজা পড়াতে পারবো না। ওরা বলল, ওই যে পুকুর, ওটাতে উঁচু করো। তো তিনি যেটা করলেন যে হুজুর ভয় পেলেন পুকুরে নামলে যদি পানিতে চুবিয়ে মারে, তাই তিনি বললেন যে আমি পারবো না জানাজা পড়াতে। মনে হলো ওরা খেপে গেল এবং তারা রাগী কণ্ঠে বলল যে জানাজা না পড়ায় তাই সে হুজুর যেতে পারবেন না। এবং হুজুর তখন চিৎকার দেওয়া শুরু করেন এবং তিনি ভাবলেন যে এত জোরে চিৎকার করলে হয়তো আশেপাশের মানুষ শুনতে পাবে, কিন্তু কেউ এলো না। এবং তিনি চিৎকার করে করে যে কথাগুলো বলছেন যে আমার ওযু নেই বা এই টাইপের কথাগুলো চিৎকার করে করে বলতে শুরু করেন। এবার ওরা বলল যে এবং তিনি দেখলেন যে ঠিক ওই মুহূর্তে তিনি দেখলেন যে তার হাতের টর্চটাও জ্বলছে না। এবং তিনি এবার যেটা করলেন সেটা হচ্ছে যে এবার তাকে বলল যে কি ভুল করেছিস বলবো না, যা ছেড়ে দিলাম, পেছনের দিকে তাকাবি না, সোজা চলে যা। অর্থাৎ হুজুর কোনো ভুল করেছিলেন এটা হুজুর এই মুহূর্তে তিনি বুঝতে পারলেন। হুজুর না তাকিয়ে সোজা সামনের দিকে সাইকেল চালাতে লাগলেন। সাইকেল ও টর্চ সবকিছু জ্বলছে এবং মনে মনে দোয়া দুরুদ পড়তে পড়তে তিনি যেতে লাগলেন। ঘড়িতে সময় দেখতে 2টা। এবার উনি একটা ফাঁকা জায়গায় এলেন। আশেপাশে বাড়ি নেই, দূরে বাড়ি ঘর আছে, একটা লাশ পড়ে আছে আবারও কাফনে ঢাকা। রাস্তাটি কাবিলা কালীর বাজারের রাস্তা, উত্তর দক্ষিণ, আর লাশ পুরো রাস্তা জুড়ে পূর্ব পশ্চিমে পড়ে আছে। উনি বুঝলেন যে তারা পিছু ছাড়েনি এবং তখন মিথ্যে বলে এখানে এনেছে এবং ওখানে বাড়িঘর ছিল। এখন কোনো মানুষজন নেই, তাই ওকে ছেড়ে দেয়া হয়েছিল এবং ওখানে মানুষজন আছে বলে ছেড়ে দেওয়া হয়েছে। এখন নতুন করে আবার ধরা হয়ে, এবার নতুন করে তাকে আবারও বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। এবং তিনি যেটা করলেন, তিনি একবার ডানে গিয়ে আবার বামে গেলেন এবং কিন্তু কাউকে কোথাও দেখতে পেলেন না এবং লাশটি অটোমেটিক, যখনই তিনি যেদিকে যাচ্ছেন লাশটি অটোমেটিক ঘুরে তার সাইকেলের সামনে এসে যায়। এবার উনি রাস্তা থেকে নেমে ক্ষেতের দিকে যেতে চাইলেন এবং তাকে দেখলেন যে ওখানেও আরো অনেক লাশ। দূরের বাড়ি থেকে বাচ্চাদের হই হুল্লোড়ের আওয়াজ ভেসে আসছে, বাড়ির মহিলারা সেহরির জন্য রান্না করছেন, সবই বুঝতে পারছে, চারিদিকে কোলাহল রয়েছে। বাট তার সামনে এগুলো ঘটছে, কারো কোনো খেয়াল নেই যে এখানে এত কিছু ঘটছে। এবং তিনি তখন জানতে চাইলেন আমার কি দোষ, আপনারা কেন এমন করছেন। ভাবলেন যে তার আওয়াজ পেয়ে কেউ হয়তো এগিয়ে আসবে, কিন্তু না, কেউ এগিয়ে আসছে না। এবং তাকে এক সময় তাকে টেনে হিঁচড়ে ওই বাড়ি পর্যন্ত তিনি ভাবলেন যদি যাওয়া যায় তাহলে খুব ভালো হয়, কিন্তু না, উনি দোয়া দুরুদ পড়ছেন, শরীর বন্ধ, তাহলেও তবুও কেন এরকম হচ্ছে তিনি বুঝতে পারছেন না। অবশ্যই কোনো কোল কিনারা না পেয়ে লাশের ওপর দিয়ে তিনি সাইকেলের প্রথম চাকাটি তুলে দিলেন। সাথে সাথেই তাকে ধাক্কা মেরে রাস্তা থেকে খেতে ফেলে দেওয়া হলো এবং সাইকেল গিয়ে পড়লো তার উপর এবং লাশটাও। উনি ভাবলেন যদি তার উপরে সাইকেলও পড়ে তাহলে তাহলে সাইকেলের হয়তো আঘাত পেতে পারে। তো বুদ্ধি করে তিনি সাইকেলটা সরিয়ে লাশটা বুকের উপরে নিলেন এবং ওই সময় ভেসে উঠলো, মা বোনেরা উঠুন, এখন সময় 2:30, সেহরির সময় হয়ে গেছে। এই সমস্ত সবকিছু তার কানে আসছিল এবং আওয়াজ আসছিল চট্টগ্রাম সড়ক থেকে। এবং রোজার সময় রিকশায় করে 2টো থেকে 4টা পর্যন্ত মাইকিং করে মানুষকে ডাকা হয়। হুজুর দেখলেন যে লাশ নেই, সবকিছু উধাও, রিকশা আসছে এবং টর্চ আবারও জ্বলছে না দেখে ওটাকে সাইকেলের রডের সাথে আছাড় মারলেন কয়েকবার, ওটা বাঁকা হয়ে গেল। পূর্ণিমার রাত, সব দেখা যায়, লাইটের দরকার হয় না, খুব কষ্টে লাইট টেনে তিনি সামনের দিকে এগোচ্ছেন, টার্গেট কোন রকমে পৌঁছে যাওয়া এবং কোনো একটা বাড়িতে ঢুকে পড়া, যেখানে মাইকিং হচ্ছে সেখানে চলে যাওয়া। উনি ওই দিকে যাওয়া শুরু করলেন আর তখনই আওয়াজ হলো ওই পথে যেতে পারবি না। ওখানে ধান ক্ষেতের মাঠের ভিতর দিয়ে আরেকটি শর্টকাট ছিল, যে রাস্তাটি মানুষ বেশি পথ না ঘুরে দিনের বেলায় এখান দিয়ে চলাফেরা করত। ওইদিকে কোনো বাড়িঘর নেই। হুজুর ওই পথে তিনি বলেন যে এই পথে আমি চিনি না। তখনই আবার কণ্ঠ বলল যে তিনি আবারও তাকে সাবধান করে যে না, এই পথে যেতে হবে। তাকে ধাক্কা মেরে রাস্তায় নামিয়ে দিল। সাইকেল ভারী টেনে টেনেই উনি চলতে লাগলেন। 1/2 কিলোমিটার রাস্তা, এই পথ পেরুলেই একটা গ্রাম এবং সেটাই আমাদের গ্রাম। উনি অনেকটা আসতেই আবছা দেখলেন 2টি রিক্সা যাচ্ছে প্রধান রাস্তা দিয়ে। এই সময় আলু নিয়ে কোল্ড স্টোরে রিক্সা যায় এবং খুব ভিড় হয় বলেই অনেক আগে থেকে সিরিয়াল নিতে হয়। একজন রিক্সা চালক গুনগুন করে গান গাইছিলেন, একজন হাসাহাসি করছিলেন। আওয়াজ শুনে রিক্সা চালকদের হুজুর চিনতে পারলেন আমাদের পাশের বাড়ির
উনি যে খুব চেষ্টা করলেন তাদের কাছে যাওয়ার, কিন্তু সাইকেল টেনে কোনোভাবেই তিনি তাদের কাছে পৌঁছাতে পারলেন না। এবং উনি ডেকেছিলেন রিক্সা চালকদের, কিন্তু ওরা চলে গেল, কোনো কিছু শুনতে পেল না তারা। বড় রাস্তায় উঠতেই শুরু হলো ভিন্ন খেলা। মাথার ওপর দিয়ে বড় বড় আগুনের গোলা এদিক ওদিক যাওয়া শুরু করলো। টর্চ জ্বলছে এখন, কিন্তু আগুনের গোলা উঠছে। আল্লাহকে ডাকতে লাগলেন তিনি। আর বেশি দূর নয়, 2-3 মিনিট পরে লোকারণ্য আমাদের গ্রাম। উনি দেখলেন সাইকেল ফ্রি, এখন চলছে ভালোই। দোয়া দুরুদ পড়তে পড়তে তিনি চলে এলেন আমাদের গ্রামে। পাশের বাড়ির মানুষগুলো তখন কথা শুনছেন, তারা সবাই সেহরি খাচ্ছে, বোঝাচ্ছেন আর ভয় নেই, রাস্তার পাশেই বাড়ি ঘর, সব মানুষ এখন জেগে আছে। আমাদের বাড়ির পাশেই সেই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুরের বাড়ি, আর মসজিদের পূর্ব পাশেই এলো এল টাইপ মাটির তৈরি বাচ্চাদের সকালবেলার মাদ্রাসা, যেখানে হুজুর পড়ান। মূলত ভাইস প্রিন্সিপাল হুজুরের বাড়িতেই সেহরির দাওয়াত ছিল তার, এবং তিনি ভাবলেন যে এখন তিনি ভাবলেন যে খাওয়া হবে, আগে বড় হুজুরের কাছে যেতে হবে অন্তত। কিন্তু মাদ্রাসার আগেই দেখলেন যে পুরো রাস্তা বন্ধ। আবারও খটকা লাগলো, উনি কি ভুল কোনো পথে এসেছেন? এত রাতে কয়েক ঘন্টা ব্যবধানে এখানে দেয়াল হবে কিভাবে? এবং এখানে দেয়াল ছিল না, এবং তিনি পরখ করার জন্য দেয়ালটা ধাক্কা দিলেন, ভাবলেন যে হয়তো জিনের কারসাজি। এবং তখনই তার চুলের মুঠি ধরে কেউ সজোরে তাকে আছাড় মারলো। উনি হাত দিয়ে প্রতিরোধ করতে চাইলেন, কিন্তু এলোপাথারি ঘুষি আসতে লাগলো, এবং তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না, মনে হচ্ছিল কেউ মুখ চেপে ধরছিল। এবং তিনি দেখলেন যে মাদ্রাসার ঘরের দিকে তাকে টেনে নিয়ে যাচ্ছে। কাঠের দরজায় শিকল দিয়ে তালা লাগানো ছিল, কাউকে দেখছেন না। স্পষ্ট দেখলেন তালাটা অটোমেটিক খুলে গেল, এবং শিকলও খুলে গেল, এবং ভেতরে দেয়ালে টাঙানো বিছানা নিচ থেকেই মাটিতে পড়লো। তাকে সেই বিছানায় ধরে গলা চেপে ধরা হলো, এবং তারপর উনি আর কিছু বলতে পারেন না। এদিকে ওনার অপেক্ষায় থেকে থেকে হুজুরও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, এবং বাইরে একটু আওয়াজ আসছিল। হুজুরের ওয়াইফও বলছিলেন যে কিছু একটা আওয়াজ হয়তো তিনি শুনছেন, বাট হুজুর সেদিকে কোনো খেয়াল করেননি আর কি। এবং কোন একটা গোঙানির মতো বা গরু জবাইয়ের মতন আওয়াজ শুনেছেন, তারপরে হুজুর খেয়াল করেননি। হুজুর বলেছেন যে ইগনোর করতে সেটা। এবারে সবাই বেরিয়ে এলো, কিন্তু মাদ্রাসার দরজা লাগানো, বাইরে শিকল, কিন্তু তালা নেই। ভাবলেন যে ভুলে হয়তো তালা লাগানো হয়নি। বাইরে যেহেতু শিকল, তাই কেউ মাদ্রাসার ভেতর, এটা হতেই পারে না বাইরে। এবং এই গোঙানির শব্দ তখন ভুল প্রমাণিত হলো, এবং তারা সবাই আবার ফিরে আসলেন। হুজুরের ওয়াইফ যেটা বলেছিলেন সেটাতে কেউ তেমন গুরুত্ব দিলেন না। অনেক পরে বড় হুজুর নাকি জিনদের সাথে কথা বলে জানতে পারেন যে তাদের কোনো এক অনুষ্ঠানে খাবারের উপর দিয়ে আচ্ছা একটু পরে যেটা হলো সেটা হচ্ছে যে অনেক পরে লোক জড়ো হয়ে গেল, সবাই মিলে ভিতরে ঢুকলো, এবং দেখলো যে সাইকেল পড়ে আছে, টর্চ লাইট পড়ে আছে। অন্যদিকে একটু ভেতরে যেতেই দেখলো যে হুজুর পড়ে আছেন, এবং হুজুরের নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথার চুল দলা বেশ কিছুটা উঠিয়ে ফেলা হয়েছে। পরে ডাক্তারের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। 3 দিন পরে হুজুর সুস্থ হয়ে সবকিছু বর্ণনা করেন, এবং অনেক পরে বড় হুজুর জিনদের সাথে কথা বলে জানতে পারেন যে কোনো একটা অনুষ্ঠানে তারা খাবার নিয়ে যাচ্ছিল, এবং সেই খাবারের উপরে ভুলক্রমে পা দিয়ে দেওয়ার কারণে, এবং সে খাবারের তাকে হচ্ছে প্রথমে কোন অনুষ্ঠানে খাবারের উপর দিয়ে সাইকেল চালিয়ে দিয়েছিলেন, সেই জন্য তারা এই শাস্তিটা তাকে দিয়েছিলেন। এবং প্রথমে তাকে ছেড়ে দিতেও সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে আরো কিছু জিন, যারা দুষ্টু জিন ছিল, তারা ছেড়ে দিতে রাজি হননি, এবং তারা এই প্রতিশোধ নেওয়ার জন্য সারা রাত ধরে হুজুরের সাথে এই সমস্ত কিছু করেছেন। তো এই ছিল ঘটনাটা অনেক বড় করে লিখেছেন, পড়তে গিয়ে অনেক সময় লাগছে, এবং আমাদের আরো একজন গেস্ট বাকি আছেন। তো জানি না কেমন লাগলো, জানাবেন কেমন লাগলো। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে, ছোট্ট করে বলবেন। আমরা অলরেডি আমাদের ঘটনা শেষের দিকে চলে এসেছি একদম প্রোগ্রামের। আপনার ঘটনাটা প্লিজ একটু বলুন। তখন 2012 শেষ ডিসেম্বরের দিকে। তো আমি খাগড়াছড়ি শহরে যে কোনো একটা হোস্টেলে থেকে লেখাপড়া করতাম। তো আমাদের বার্ষিক পরীক্ষা শেষ, এরপরের দিনই শিক্ষা সফর, তাই আমি আর বাড়িতে যাওয়া হয় নাই। তো যারা শিক্ষা সফর যাবে সব ফ্রেন্ড চলে আসছে। সকালে তো 6টা বাজে গাড়ি রওনা দিবে। তো দেন আমার একটা ফ্রেন্ড ছিল, ওই আমাদের এক ক্লাস জুনিয়র একটা মেয়েরে ভালো লাগতো, তো প্রপোজ করছিল। তো দেন হয় নাই, আরেকটা ছেলের সাথে তার রিলেশন ছিল নাকি, তো সে আর এটাতে আর সামনে যায় না। তো আমাদের পরীক্ষার সময় আমার ফ্রেন্ড শুনতে পারলো যে তার নাকি রিলেশন, ওদের সাথে ব্রেকআপ হয়েছে। তো ওই মেয়েটা আমার ফ্রেন্ডে বললো,
তো আর সে আর বলে না যে রিলেশন তো করছে, এখন আর সম্ভব না। তো যেদিন শিক্ষা সফর সেদিন মেয়েটা আমাদের এলাকা থেকে চলে যাবে। তো আমার ফ্রেন্ড বলল যে দোস্ত কালকে তো চলে যাবে, চল একটু দেখে আসি। তো মেয়েটার বাড়ি একটু মানে আউটসাইডে। তো তারা গেল। সেখানে গেলাম আমরা 4 জন, ওই সহ আমরা 4 জন। তো তখন বাজে 10:15 কি 20। তো যাওয়ার পরে আমরা একটা বড় বট গাছ আছে, ওইটার এক পাশে বসে আছি। তো কেউ তার মানে কারোর সাথে তো কারোর কন্ট্যাক্ট নাই যে ও আসবে দেখা করবে কাল সকালে চলে যাবে। তো আমরা 4 জন বসে আছি। তো বট গাছটা অনেক বড়, এর অপর সাইডে একজন মানে মেয়ের কান্না, ওই মেয়েটারই কণ্ঠ তো আমরা চিনি, ওই মেয়েটারই কান্না শোনা যাচ্ছে, মুখে হাত চেপা ধরে মুখে। তো আমরা একে অপরকে জিজ্ঞাসা করলাম যে কি রে, কান্নার কণ্ঠ কি শুনতে পাচ্ছিস? হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছে। তো আমরা ভাবলাম যে এখানে কোনো একটা প্রবলেম আছে। তারপরে যেহেতু 4 জনের শুনছি 4 জন আছি, তো গাছের ওপাশে গেলাম। তো মুখটা নিচের দিকে, হাত মুখে চাপা ধরা। তো চেহারা স্পষ্ট শোনা, বাট বুঝতে পারছি ওই মেয়েটা আমার ফ্রেন্ড, যে মেয়েটারে মানে লাভ করতো আর কি। তো আমরা ওই ফ্রেন্ডের বলছি যে এখানে একটা প্রবলেম আছে, এত রাতে এখানে তো তার আসার কোনোই কথা না, রাত এখন বাজে প্রায় 11:30। বললাম চলে যাই, কোন না আসতেও তো পারে। তো ওরা তো আর আনা সম্ভব না। তো আমরা দাঁড়াইলাম। তো মেয়েটা নিচের দিকে তাকে বলতেছে যে তুমি আমার ফিরাই দিও না, আমি ওর থেকে অনেক কষ্ট পেয়েছি, তুমি আমার ফিরাই দিও না। পরে কি হলো? তো ও বলতেছে যে এটা সম্ভব না, যে তুমি ফার্স্ট রিলেশন করছো আমার। ঠিক আছে, সেটা বুঝলাম, তারপরে কি হলো? তো দেন আমাদের দিকে তাকাইলো, নিচের দিকে তাকানো ছিল, আমাদের দিকে তাকানোর পরে তেমন কিছু হয় না, উঠে দাঁড়ানোর পরে কয়েক পা পিছিয়ে গেল। হঠাৎের মধ্যে মানে চুল টুল এলোমেলো, বাতাস, হালকা বাতাস, অনেকটা লম্বা হয়ে গেল। তো আপনাদের চোখের সামনে লম্বা, আমাদের চোখের সামনে, চোখ মুখ লাল, চুলগুলো অনেক আওলা ঝাওলা এরকম, অনেক লম্বা হয়ে গেল। আপনারা কি করলেন? ও আমাদেরকে মানে পিছনে করে সামনের দিকে হেঁটে চলে যাচ্ছে। তো অনেকটা যাওয়ার পর আমরা তারা দেখতে পাচ্ছি, আমরা জায়গাতে দাঁড়িয়ে আছি। তো আমরা তখন মানে ফিল করতেছি পিছন থেকে আমাদেরকে ও পিছন থেকে আসতেছে, আমরা এটা ফিল করতেছি। তো আমরা 4 জন কি করি, মানে তাড়াতাড়ি হাঁটতেছি না দৌড়াইতেছি, আমরা সঠিক বলতে পারতেছি না। তো গ্রাম এলাকাতে যে কুয়া থাকে, বিভিন্ন কুয়া, ছোটখাটো একটা কুয়া, তো আমরা দৌড়াতে ওইখানে মানে পড়ে যায় আর কি। তো আমরা চাইলে তখন উঠতে পারতাম, বাট উঠি নাই, যে ব্যাপারটা তো একটু এখানে অন্যরকম, তাই উঠি নাই। তো একটু পরে আমরা উঠলাম, ওঠার পরে কিছুই নাই, তো যে যার মতো চলে গেলাম। রাতে আর কারো তো ঘুম নাই, তো এই ব্যাপারে কারোর সাথে কোনো কথা হয় নাই। তো এরপর দিন শিক্ষা সফর, 3 দিন শিক্ষা সফর এসে যায়, যার মতো বাড়িতে চলে গেলাম। তো ওইখানে আমাদেরটা শেষ। তারপরে শুরু আমার যে ফ্রেন্ডটা, ও যখন রাতে ঘুমাইতো, তো মানে রাতে ও মানে ফ্লোরে কেউ বৈশা মাথাটা ওর পায়ের দিকে দিয়া কান্না করতো। তারপরে ওর মাথায় চুলে হাত বুলাই দিতে, ওই মেয়েটার কণ্ঠেই বলতো যে তুমি পারলা এটা করতে, তুমি পারলা। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, এবং আপনার ঘটনা আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি চোখের সামনে দেখেছেন এই ঘটনা। ওই এরপরে যেটা সেটা চোখের সামনে, এরপরটা আমাদের প্রবলেম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের হাতে আর সময় নেই, আমরা কথা বলবো আবার আগামী সপ্তাহে। তবে একটা জিনিস আমি বলে রাখি যে আমাদের কিন্তু নেক্সট এপিসোডটা ইচ্ছা আছে আপনাদের অডিও ক্লিপ দিয়ে করা, সেটা মাথায় রাখবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, স্পেলিংটি বলে দিচ্ছি BHWTFM@radioFORTI.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, অথবা অডিও ক্লিপ পাঠিয়ে দিন আমাদের কাছে। কথা হবে আবার আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।